চলুন বিয়ে করে ফেলি। বিয়ে করবেন আমাকে? সামুর এমন কথায় ইনান থমকে গেল। সবেমাত্র অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। টাই বাঁধার মাঝপথে স্তব্ধ হয়ে যায়। জোরে শ্বাস নিয়ে পিছু ফিরে সামুর দিকে তাকালো। চেহারা দেখে মনে কি চলছে বোঝার খুব একটা জো নেই। শ্যামবর্ণের মুখখানা রক্তিম বর্ণ ধারণ করেছে। সরু নাকের ডগা লাল হয়ে একাকার, আর চোখ দুটোতে এখনো বিন্দু বিন্দু জল, কিন্তু চাহনি অনুভূতি শূন্য। শামুর কথাটা আদৌ নিছক মজা বলে ওর মনে হচ্ছে না, তবে সেটাকে গভীরভাবে নিতেও পারছে না। ইনানের স্তব্ধ দৃষ্টিতে শামু দৃঢ় পায়ে খাটে গিয়ে বসলো। পায়ের ওপর তুলে নিজের চুলগুলো দুহাতে মুঠো করে ধরে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মৃদু স্বরে বলল, আপনার প্রাক্তন মানে আমার ভাইয়ের বউ। আমার মাথায় কি ঢুকালো কে জানে। হুট করে অনেক কিছু মনে হতে লাগলো। নিজেকে একটা সুযোগ দেওয়ার, এমন কাউকে আপন করে নেওয়ার যে শুধু একান্তই আমার আর আমাকেই বুঝবে। আমার লাইফের সঠিক মানুষের কাছে টেনে কথা বলছিল সে, আর আমিও। শামু হালকা হাসলো, কিন্তু এরপর আর কিছু বলল না। মাথা নিচু করে বসে রইল। মনে কি চলছে বোঝা দেয়, অথচ ইনান শামুর এই মনকে বুঝতে চায়। শামুকে বোঝার আগ্রহ দিন দিন ওর বেড়েই চলছে, কিন্তু কারণটা বেশ অজানা ওর। ও হুট করে শামুর পাশে বসে পড়ল, কিন্তু শামুর ভাবান্তর হলো না। পূর্বের ন্যায় মাথা নিচু করে বসা। ইনান শান্ত স্বরে বলল, তোমার ভাইয়ের বউয়ের সাথে তোমারও কিন্তু সম্পর্ক আছে, আর সেই সম্পর্ককে বাংলার মানুষ ভাবি বলে। সো টেকনিক্যালি রুশি তোমার ভাবি। শামু মাথা তুলল, তারপর হেসে বলল, হয়তো। সম্পর্ক নিয়ে আজকাল আমি ভাবি না, তবে আজ প্রথম তাকে আমার বেশ ভালো লেগেছে। তোমাকে ভালো সাজেশন দিয়েছে বলে না, বরং তার স্ট্রং ক্যারেক্টার দেখে। আমার দুর্বল নারীদের অপছন্দ, কারণ তাদের মাঝে আমি নিজেকে খুঁজে পাই, যে শুধু পালিয়ে বেড়ানো ছাড়া আর কিছুই করতে পারে না। কিন্তু আজ রুশি অন্যরকম মনে হলো। সে পালিয়ে বেড়ায় না, বরং সমস্যাগুলো নিজের হাতে সমাধান করতে পারে। আই এন্ট্রি হার। ইনান কিছুটা ভেবে বলল, ও কিছুটা এমনই অনিশ্চিত সত্তা, যার কখন কি করতে ইচ্ছে হয় তুমি বুঝবে না। আমার দেখা সবচেয়ে ইমোশনাল মানুষও, আবার আমার দেখা কঠোর মনের মানুষও ও। ও তোমাকে কখনো সান্ত্বনা দিবে না, বরং বাস্তবতা শিখাবে, আর তাই বলবে যা তোমার প্রয়োজন। মানুষের কথার গভীরত্বে হারিয়ে যায়। শামু বিড়বিড় করে বলল, যেমন আমি, কিন্তু পরক্ষণে অপ্রস্তুত হেসে বলল, কি অদ্ভুত না, সে আমাকে একজনকে সুযোগ দিতে বলল, অথচ আপনি ছাড়া আমার আর কারো নাম মাথায় আসলো না। আমিও বোকার মতো হেঁটে হেঁটে আপনার কামরায় চলে এলাম। আজ কি যেন হয়েছে আমার। তারপর ইনানের দিকে তাকিয়ে বলল, আমি যা বলেছি ভুলে যান, মনে করেন আমি কিছুই বলিনি। ইনান মৃদু হাসলো, তারপর বলল, ধরো আমি বলছি আকাশে মহিষ উড়ছে, তুমি এবার এই জিনিসটা ভাবো। শামু ব্রু কুঁচকে তাকালো। আজকে তো একা অদ্ভুত নয়, আশেপাশের সবাই যেন অদ্ভুত। মহিষ তাও আকাশে উঠছে, কিন্তু ইনান আবারও ইশারা করতেও মনে মনে একটাই ভাবলো, একটা মহিষ ছাড়া আকাশে উড়ে বেড়াচ্ছে ডানা ছড়িয়ে। তারপর ইনানের দিকে তাকাতে ইনান বলল, তুমি এবার বলে যাও, আমি তোমাকে যা বলেছি, মহিষ কি আদৌ উঠতে পারে নাকি? এটা তো অসম্ভব বস্তু। শামু অসম্মতিতে মাথা নাড়ল, আর ইনান তখন হেসে বলল, কিন্তু আমি যা বলেছি তা কি তুমি বলতে পেরেছ? আমি বললেই কি তুমি বলতে পারবে? শামু মাথা নাড়িয়ে বলল, না। এইমাত্র বলা জিনিস আদৌ কি করে ভোলা যায়? আর ওর মাথায় তো এটাই ঘুরছে যে সেই মহিষ আকাশে উড়ে বেড়াচ্ছে। ইনান তখন মৃদু কণ্ঠে বলল, মানব জাতির ধর্মই এটা, অতীব কৌতূহলপূর্ণ। তুমি তাকে যা বলে যেতে বলবে তার সেটাই আরও বেশি করে মনে পড়বে। যেমন তিক্ত অতীত যা যত বেশি মানুষ বলতে চায় তত বেশি মনে পড়ে। তাই তুমি যা বলছো তার কিছুই আমার পক্ষে বলা সম্ভব নয়। শামু বাংলার পাঁচার মতো করে মুখ করে ফেলল। লাইক সিরিয়াসলি, এই সামান্য জিনিসটা বোঝানোর জন্য এতক্ষণ রামায়ণ মহাভারত চাপল। সরাসরি বললেই তো হতো, আমি বলতে পারবো না। এত কাহিনী করার কোনো মানে হয়? কিন্তু শামু নিজের বিরক্তি একপাশে রেখে শান্ত কণ্ঠে বলল, সান্ত্বনা দেওয়ার জন্যই বলে দিতেন যে আমি সবটা ভুলে গেছি, কিছুই মনে নেই। নারীর মন রক্ষার্থে পুরুষ মানুষ কত কি বলে, আর আপনি কিনা সামান্য সান্ত্বনা বানিয়ে বলতে পারলেন না। ইনান মুখ ফুলিয়ে বলল, যেটা সম্ভব নয় সেটা বলে কী লাভ বলো? আমি বললেই তো আর মিথ্যে সত্য হয়ে যাবে না। এখন আমি যদি বলি তোমার আকাশের ছাদ পেড়ে আনবো, এটা কি আদৌ কখনো সম্ভব? শামু চোখ ছোট ছোট করে বলল, কিন্তু সেটা শুনে সাময়িক সময়ের জন্য খুশি তো হয়ে যেতাম। হয়তো মরিচিকের পিছনে ছোটা ঠিক নয়, কিন্তু যার জীবনে সুখ বলতে কিছু নেই, এই সাময়িক সুখটাও কিন্তু অনেক প্রশান্তির। ইনান হেসে বলল, তুমি বেশ নারীদের মতো কথা বলছো আজ, বেশ ইমোশনাল। রুশির সোয়াই বুঝি এমনটা হলো? শামু অপ্রস্তুত হয়ে পড়ল। আসলেই তো, ও কি বলছে আজ? আজ এমন অদ্ভুত কেন ও?
একবার ঠকে কেউ শিক্ষা হয়নি, আবারও কেন হৃদয়ের ভাঙা গড়ার খেলায় মত্ত হতে চায়ও। ইনান হয়তো ভালো মানুষ, কিন্তু ও তো আর পূর্বের মানুষটি নয়। ও কাউকে ভরসা করে না এখন। হয়তো ইনান কেউ না, হয়তো শামু ৭ পাঁচ না ভেবে উঠে চলে যেতে নিল, কিন্তু ইনান বাদ সাধল। দরজার সামনে ঠেস মেরে দাঁড়িয়ে বলল, রুশি আমার প্রাক্তন নয়, ও আমার প্রথম প্রেম, প্রথম অনুভূতি। প্রাক্তন সে, যার সাথে কোনো সম্পর্ক থাকে, তবে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর না কখনো ছিল। আমি ওকে পছন্দ করি এই কথাটাও জানা নেই। এটা শুধু আমার একপাক্ষিক কিছু ভাবনা, যা আমি নিজের মনেই সাজিয়েছি। কিছু এমন স্বপ্ন দেখেছি যাতে আমার কোনো অধিকার ছিল না। তবে এখন আমি সেই স্বপ্নগুলো আর দেখতে চাই না। সে স্বপ্ন যতই সুন্দর হোক না কেন, সেটা আমার নয়। তাই আমি গিভ আপ করতে চাই ওই সকল ভাবনাগুলো থেকে, যেগুলো আমাকে আজও কিছুটা কষ্ট দেয়। শামু আর কিছু বলল না, শুধু এক নজর ইনানকে দেখল, তারপর বাহিরে হাঁটা শুরু করলো। পিছন থেকে ইনান হালকা জোরেই বলল, শুরুর কথাটা মনে গেঁথে রাখলাম, জবাবের অপেক্ষায় থেকো। শামু আর থামল না, বরং সামনে এগোতে লাগলো। নিজে বদলাতে শুরু, আশপাশটা সত্যি কেমন বদলে যায়। কিন্তু এই হঠাৎ করে বদলে যাওয়া কি ও আদৌ চায়? রুশির সকালটা উপর নিচেই কাটলো। কখনো ছেলের খেয়ালে নিচে আসা, আবার পরক্ষণে ছেলের বাবার জন্য উপরে আসা। এই যে মাত্র সায়ানের মাথা মুছে দিল আলতো করে। শরীরে ব্যান্ডেজ থাকায় শাওয়ার নেওয়া সম্ভব নয়, তাই শরীর মুছে দেওয়াই উত্তম উপায়। রুশি যখন ধীরে ধীরে শরীর মুছে দিচ্ছিল, সায়ান তখন গভীর ভাবনায় মত্ত। কিছুটা ভেবেও রুশির দিকে তাকিয়ে বলল, আচ্ছা ধরো, যদি আমার পায়ের ফ্র্যাকচার কখনো ঠিক না হয়, আর আমি কখনো হাঁটতে না পারি, তাহলে তুমি কি করবে? রুশির কাছে প্রশ্নটা বেশ যুক্তিহীন মনে হলো, তবুও মনোযোগ সহকারে ভেবে বলল, কি আর করব, আপনাকে হুইল চেয়ারে বসিয়ে এদিক ওদিক ঘোরাবো। মোট কথা আপনার পুরো জীবন হুইল চেয়ারেই কাটবে। সায়ান ভেবেছিল রুশি হয়তো রাগ করে বলবে, এমন কথা আর কখনো বলবেন না, কিংবা ছল ছল নয়নে বলবে, আপনি সুস্থ হয়ে যাবেন, চিন্তা করবেন না, বা এমন কিছু সান্ত্বনার বাণী। কিন্তু এত সহজ আর যৌক্তিক কথা শুনে সায়ান চুপ মেরে গেল। শিওর এনাফ, পৃথিবীর সবচেয়ে আনরোমান্টিক বউ ওর ভাগ্যেই জুটেছে। কিন্তু কি আর করার, জামা বদলানো সহজ হলেও বউ তো আর বদলানো যায় না। আর সত্যি তো, এই যেও বদলাতে চায় না। বোকা হোক, আনরোমান্টিক হোক, কিংবা বেশি বা বুঝুক, বউ তো ওরই। সায়ন মিউতি স্বরেই বলল, একটু নরম স্বরে আদর করে আমাকে ওগো বলেও তো ডাকতে পারো, মনটা একটু শান্তি পায়। এই অসুস্থ অবস্থায় তোমার আদর মাখা কথা শুনেই একটু না হয় শান্তি পাই বলো। মানুষের বউ থাকেই তো মানসিক প্রশান্তির জন্য, যাতে তার নরম কণ্ঠে সকল ক্লান্তি দূর হয়ে যায়। সায়ন যেন ভাবনার রাজ্যে বিরাজমান। সামনে দেখতে পারছে রুশি লাল শাড়ি পরে লাল টুকটুকে বউ হয়েও সামনে দাঁড়িয়ে আছে। মিষ্টি কণ্ঠে বলছে, ওগো শুনছো, এই যে তোমার ছা। সায়ন কেমন ভ্যাবলার মতো দিবা স্বপ্ন দেখতে দেখে রুশি জোরপূর্বক হেসে সায়নকে ধাক্কা দিল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, ওগো শুনছেন, এই আপনার ওষুধ, গিলে আমাকে উদ্ধার করেন। এ বলেই এক মুহূর্ত আর অপেক্ষা না করে সায়নের মুখে মেডিসিন দিয়ে দিল, আর সামনে পানি এগিয়ে দিল। সায়ন কোনো মতে গিলে বলল, ছি, কি তেতো, ঠিক তোমার মতো। রোমান্সের জানো না, কিন্তু আমার রোমান্টিক ভাবনাও তোমাকে নষ্ট করতে হবে। আল্লাহ আমার কপালে কেন এমন আনরোমান্টিক বউ দিল, হ্যাঁ? হোয়াই? রশি সব গুছাতে গুছাতে বলল, যা পেয়েছেন পেয়ে গেছেন, তা নিয়েই সন্তুষ্ট থাকুন। এক সময় তো সময় সুযোগ ছিল, তখন না হয় শান্ত ভদ্র রোমান্টিক মেয়ে দেখে বিয়ে করতেন। শাহিন কৌতুক কণ্ঠে বলল, সে তো করাই যেত, কি বিশাল সীমিত অফার ছিল। ইস, তখন ভেবে দেখলে ব্যাপারটা খারাপ হতো না বলো? রুশি রেগে গিয়ে বলল, কেন, কাকে বিয়ে করতেন, আপনার তিয়াশাকে? শায়ান হেসে বলল, কেন, বাংলাদেশে কি মেয়ের অভাব আছে নাকি? আমার এই চার্মিং ফেস নিয়ে এখনও 2-3টে বিয়ে করা যাবে। আর তাছাড়া তিয়াশা আমার বোনের মতো। রুশি মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ সেই তো, এজন্যই তো তার বাচ্চার বাবা আপনি। সুন্দর পুটপুটে মেয়ে আছে আপনাদের। সায়ান খুব তীক্ষ্ণভাবে তাকিয়ে বলল, শোনো, বউ আমার, কিন্তু বাচ্চা আমার না। তার প্রায় পরক্ষণে মাথা নেড়ে বলল, আই মিন টু সে, বাচ্চা আমার কিন্তু বউ আমার না। সরি, স্কিপ অফ দ্য টাগ। রুশি রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, স্লিপ খেয়ে অলওয়েজ সত্য কথাই বের হয়ে যায়, বুঝলেন? সবাই ঠিকই বলে, বিয়ের কয়েক বছর পর বউ এমনিতেই পুরনো হয়ে যায়। আবার পুরুষের তো সুকসুকানি স্বভাব, তারা তখন নতুনত্ব খুঁজতেই থাকে। বিয়ের পর ভালোবাসা ওই 1 বছরই থাকে। সায়ান দ্রুততার সাথে বলল, আমি বলছি তো স্লিপ, ওয়েট, আর ইউ জেলাস বেবি?
রশি চুপ হয়ে গেল। তারপর আমতা আমতা করে বলল, মোটেও না, আমি কেন জেলাস হতে যাব? হে, আমি একদমই জেলাস ফিল করছি না। সায়ন রশির কথায় পাত্তা দিল না, বরং নিজের মনের সুরে গুনগুন করতে লাগলো। চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের যে বাসা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। রশি ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল। এই লোকটাকে সত্যি পচাচ্ছে। সকল স্ত্রী তো স্বামীদের ক্ষেত্রে একটু একটু প্রসেসিভ হয়, আর রশি সায়নকে এত বছর পর কাছে পেল, ও তো আরও বেশি প্রসেসিভ থাকবে, তাই না? ও জানে তিয়াসের সাথে সায়নের কিচ্ছু নেই, সায়নকেও বিশ্বাস করে, কিন্তু একটু তো জ্বলবেই ওর, তাই না? তাই হাজব্যান্ড হয়েও সেটার মজা নেবে সায়ন। সায়ান রশির পেজ দেখে গান থামিয়ে জোর করেই হেসে দিল। পুরো গড় জোরে সায়ানের হাসি খিলখিল করছে। রশি মনে চেয়ে আছে সায়ানের দিকে। হুট করে ভাবল, মানুষটা এত সুন্দর করে হাসে কেন? হাসলে চোখ দুটো কি সুন্দর কুঁচকে যায়, যেন চোখ দুটো সায়ানের খুশিতে হেসে উঠেছে। রশি যখন সায়ানকে মত্ত, ঠিক তখনই সায়ান একটা অদ্ভুত কাজ করে বসলো। রশির হাত চেপে ধরে ওকে একদম নিজের কাছাকাছি বসিয়ে দিল। আচমকা টান দেওয়া ছোট চুলগুলো মুখের উপর ছড়িয়ে পড়ল। সায়ান আলতো হাতে সেগুলো সরিয়ে দিতে লাগলো, আর মৃদু স্বরেই বলল, আমাদের বিয়ের বয়স কম হয়নি, কিন্তু তাতে আমাদের মুহূর্ত কতটুকু ছিল বলো? শুরুতে আমি তোমার থেকে দূরে ছিলাম, আর এরপর তুমি আমার কাছ থেকে। আমাদের এই লুকোচুরি খেলায় 5টা বছর পুড়িয়ে গেছে, তবে এর চেয়ে আর এক মুহূর্ত পুরাবে না বেশি। তুমি এবার হারাতে চাইলেও আমি তোমায় হারাতে দিব না। তোমাকে খুঁজে বেড়াতে বেড়াতে আমি ক্লান্ত। আমি চাই তুমি নিজ থেকে আমার কাছে আমার হয়ে থাকো সারা জীবন, যেখানে কোনো সংশয় থাকবে না, আর না কোনো থাকবে পিছুটান। আমাদের গল্পের শুরুটা অনিশ্চয়তায় হলেও শেষটায় একে অপরের নীড় হয়ে থাকতে চাই। রশি চোখ বন্ধ করে ফেলল, মৃদু কণ্ঠে বলল, আমিও চাই, খুব করে চাই। কিন্তু রশির মনে ঘুরতে লাগলো অন্য কথা। ওকে বাংলাদেশে যেতে হবে, কিছু প্রশ্নের জবাব খুঁজতে হবে। সবটা না জানা পর্যন্ত রশি ক্ষান্ত হবে না। ওর খুব জানা প্রয়োজন এমনটা কেন করলো সে? নিজের এত কাছের মানুষকে কেউ কি এভাবে আঘাত করতে পারে? রশিকে অন্যমনস্ক দেখে সায়ন খোঁচা মারল। রশি ব্রু কুঁচকে তাকাতেই বলল, নিজের হ্যান্ডসাম হাজব্যান্ডকেও একটু দেখো। রশি হেসে ফেলল, তারপর মৃদু স্বরেই বলল, না, বেশি দেখলে আবার নজর লেগে যাবে। সাহিল বেশ হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো, হাতে পাসপোর্ট আর ভিসার জিনিসপত্র। সায়ানকে শার্ট প্যান্ট পরে রেডি হতে দেখে বেশ অবাক হলো। সায়ান তখন নিজের চুল ব্রাশ করছিল। কারো আসার আভাস পেয়ে পিছনে ফিরে তাকালো, তারপর শান্ত স্বরে বলল, সব ঠিকঠাক সাহিল? সাহিল মাথা নেড়ে বলল, হ্যাঁ স্যার, বাংলাদেশে যাওয়ার যাবতীয় ব্যবস্থা করে ফেলেছি। কিন্তু স্যার, আপনার শরীর তো এখনও পুরোপুরি ঠিক হয়নি। ডাক্তার আপনাকে 1 মাসের বেড রেস্ট দিয়েছে, অথচ 15 দিনের মাথায় এভাবে জার্নি করছেন। আগে সুস্থ হয়ে নিন, তারপর না হয়। সাহিল সম্পূর্ণ কথা শেষ করতে পারল না। তার পূর্বে সায়ান কড়া গলায় বলল, ওই স্টুপিড মেয়েটা আমাকে না জানিয়ে রুহানকে নিয়ে বাংলাদেশে চলে গেছে। যাওয়ার পূর্বে বলে গেছে 2 দিনের জন্য এখানে এক ফ্রেন্ডের বাসায় যাচ্ছে। ও কি পেয়েছে আমাকে বলো তো? সব কিছু কবে থেকে একা হ্যান্ডেল করা শুরু করেছে ও, আর তুমি আমাকে বলনি কেন সিমনের ব্যাপারে? বিষয়টা কতটা ডেঞ্জারাস সেটা কি তুমি জানো? যদি কোনো ক্ষতি হয়ে যেত ওদের? সায়ন কিছুটা শুরুতে আঙ্গুল উঁচু করে কথা বলতে শুরু করলে চিনচিন ব্যথায় হাত নামিয়ে ফেলেছে। পায়ের ব্যথা সেরে গেলেও ডান হাতের ব্যথা এখনও রয়ে গেছে তার। হাত নাড়াতে গেলে ব্যথা অনুভূত হয়। সায়নের কথা শুনে সাহিল আমতা আমতা করে বলল, আপনি খুব অসুস্থ ছিলেন তখন, নড়াচড়া করতে পারতেন না। একদমই তাই বলিনি। আর তাছাড়া রুশি ম্যাম বিশেষভাবে না করেছিল না বলতে। সায়ানের মেজাজ তখন তুঙ্গে, তবুও নিজেকে শান্ত রেখে বলল, তোমার বস কি আমি নাকি ও? সাহিল, শেষবারের মতো আমি এই জিনিসটা ক্ষমা করে দিচ্ছি, এরপর যাতে আর না হয়। সাহিল মাথা নাড়ল। শুরুতে সিমনের ঘটনায় ও রুশানীকে সাহায্য করতে না চাইলেও পরে করেছে একটা বিশেষ কারণে, যদিও আদৌ সফল হবে কি না ওর জানা নেই। কিন্তু সায়ন হঠাৎ করে বলল, আমি শাহিদকে বাংলাদেশে যাওয়ার ব্যাপারে বলেছি। বাকিদের এই ব্যাপারে জানানো দরকার নেই, সবাই এখানেই থাক, তারা না হয় ধীরে সুস্থে বাংলাদেশে যাবে। সায়ন আর এক মুহূর্ত অপেক্ষা না করেনি। বাংলাদেশে যাওয়ার প্রথম ফ্লাইটে সে বুক করেছে, তাই দ্রুত এয়ারপোর্টে যেতে হবে। হাতে খুব একটা সময় নিয়ে বললেই চলে। না জানি রশি বর্তমানে কী অবস্থায় আছে।
রুশির ফোনে প্রায় কয়েকবার ফোন দিয়েও ওকে পায়নি, অথচ বাংলাদেশে পৌঁছেছে 2 ঘন্টা হতে চলল। সায়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। রুশি হয়তো ওকে চিনতে ফেলতে চায় না বলেই সব কিছু নিজের সামনে নিচ্ছে, কিংবা হয়তো ভেবেছে সায়নের দ্বারা করা সম্ভব নয়। কিন্তু রুশি কি জানে ওকে নিয়ে সায়ানের সবচেয়ে বেশি চিন্তা হয়। ওর চিন্তা হয় ও আবারও অন্যের কথা বিশ্বাস করে সায়ানের থেকে দূরে চলে যাবে। সায়ান রুশিকে পূর্বের জন্য ক্ষমা করে দিয়েছে, তা কিন্তু নয়, আর রুশিও হয়তো করতে পারেনি। কিন্তু সত্যি তো এটাই যে ও রুশিকে ভালোবাসে, আর রুশিও। নিজেদের মনে তিক্ত অনুভূতির জন্য আর যাই হোক, ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে রাখা যায় না। নিজেদের আরও কিছু মুহূর্ত নষ্ট করার চেয়ে সে অনুভূতিগুলো মনেই লুকিয়ে থাকুক না। তাদের খোঁজ নেওয়ার সময় ওদের কই। সায়ান চোখ বন্ধ করে ফেলল। মাথা হালকা যন্ত্রণা করছে, কিন্তু ঘুমোতে ইচ্ছে করছে না ওর। প্ল্যানে ঘুমানোর অভ্যাস ওর নেই। সাহিল নিজের বসের অস্থিরতা দেখে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না স্যার, ম্যাম ভালোই আছে, হয়তো ফোনে সার্চ ছিল না তাই কন্ট্যাক্ট করেনি। সায়ান কথা বলল না। রুশিকে হাড়ে হাড়ে চিনেও ও বাংলাদেশে আছে এটা নাম্বার দেখলে সায়ান বুঝে ফেলবে, তাই ইচ্ছে করে হয়তো ফোনটা বন্ধ করে রেখেছে। যাই হোক, এই সুযোগে ওর দেশে ফেরাতে হচ্ছে। পুরনো বাড়িটির সামনে দাঁড়িয়ে রুশি বাড়ির নামটি খুব ভালো করে পরিচিত। ও আলতো করে সেটা ছুঁয়ে দেখল। বাড়িটি খুবই স্তব্ধ, নির্ছুপ। অন্য দিনের মতো সে উজ্জীবনা আর নেই, নেই কোনো শোরগোল। শান্ত হয়ে থাকা বাড়িটার প্রতি রুশির মায়া হলো। সময়ের সাথে সাথে সম্পর্ক যেমন ফিকে হয়ে যায়, সেই সাথে দেওয়ালের রঙটাও কালচেটে পড়ে যায় সব কিছুতে। একটা সময় বাড়িটি মানুষের সমাগমে থাকলেও আশেপাশে একজনকেও এখন নজরে পড়ল না। পুরো বাড়িটি যেন একাকিত্বে জানান দিচ্ছে। কারো বিষণ্ণ মনের আভাস দিয়ে চলছে বাড়ির আনাচে কানাচে। রুশি মেন দরজা ঠেলে ভিতরে ঢুকলো। কলিং বেল চাপতেই ছাই রঙের শাড়ি পরা ষাটোর্ধ্ব একজন নারী দরজা খুলে দিল। সে রুশিকে আদৌ চিনতে পারলো কিনা ও জানে না, কিন্তু রুশি এক দেখায় তাকে চিনে ফেলল। উনি এই বাড়িতে বেশ পুরনো, আর রুশির বেশ পরিচিত। রুশি হেসে বলল, কেমন আছেন খালা? শরীর স্বাস্থ্য ভালো? খালা চোখ ছলছল করে উঠল। মুচকি হেসে বলল, আরে ছোট ম্যাডাম, আপনি আইছেন? কতদিন পরে আপনারে দেখবার পারলাম। রুশি মাথা নাড়ল, তারপর বলল, বড় ম্যাডাম কোথায়? ওনাকে আশেপাশে দেখছি না যে। খালা মন খারাপ করেই বলল, হ্যাঁ তো ঘরের মধ্যেই থাকে সবসময়, বাহিরে খুব কমই বের হয়, তাও মিষ্টি ম্যাডাম জোর করলে। কি যে আইলো সংসারটায়, সবাই কেমন আলাদা পড়ে গেল। রুশি কিছু একটা বোঝার চেষ্টা করেও বুঝল না কি হচ্ছে, তাও সে বুঝে উঠতে পারছে না। ও খালার সঙ্গে কিছুক্ষণ কথা বলে উপরে চলল। বর্তমানে ওর কথা বলাটা খুব জরুরি। দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিল। এই মুহূর্তে নিজেকে শান্ত রাখা খুব বেশি জরুরি। রুশি দরজা হালকা করে খুলতেই খাটের দিকে নজর পড়ল। ছোট্ট একটি বাচ্চা মেয়ে খাটের উপর গুটিসুটি মেরে শুয়ে আছে। পরনে তার লাল জামা, ছোট্ট মুখখানিতে কত মায়া। রুশির হুট করে তার জন্য কষ্ট হতে লাগলো। মা ছাড়া একটা বাচ্চাকে যতই আদর দিয়ে বড় করুক না কেন, সে অসহায়ই থেকে যায়। আর সানিয়াও তাই। তিয়াশা যেমনই হোক না কেন, সানিয়া তার সন্তান, আর সন্তানের জন্য সব মায়ের ভালোটা চায়। আর তিয়াশা তার ব্যতিক্রম নয়। কিন্তু সানিয়ার বাবার বিষয়টা আজও ধোঁয়াশা। যদিও সায়ান সানিয়াকে ফিরতি পরিচয় দিয়েছে, কিন্তু বাবা হিসেবে কোনো দায়িত্ব পালন করেনি। অথচ রুহানও সায়ানের সন্তান নয়, কিন্তু সায়ান সানিয়ার প্রতি উদাসীন। এটা কি তিয়াশার জন্য কিনা রুশি ভেবে পায় না। সানিয়ার জন্য ওর মনটা হুট করে কেমন করে উঠল। মা বাবা ছাড়াও বেশি বেড়ে উঠেছে, বড় হয়ে কি পরিবারের প্রতি তার উদাসীনতা থাকবে না? রুশি সানিয়ার দিকে থেকে দৃষ্টি সরিয়ে পাশে তাকাতেই একজোড়া চোখ ওর দিকে তাকিয়ে আছে বুঝতে পারল। চোখের মনিবের দিকে তাকাতে চোখাচোখি হয়ে গেল। সে রুশির দিকে বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখ শক্ত করে বলল, তুমি এখানে কি করছো? কে ঢুকতে দিয়েছে তোমাকে এখানে? রুশি হঠাৎ শব্দে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও নিজেকে সামলে নিয়ে বলল, মিসেস খান, আমি আপনার সাথে ঝগড়া করতে এখানে আসিনি। এসেছি কিছু প্রশ্নের জবাব খুঁজতে, যার উত্তর আপনার কাছে জানা আছে। আপনি আমার স্বামী, মা, তাই আপনাকে সম্মান দিয়ে কথা বলতে বাধ্য। কিন্তু আমি সন্দিহান আদৌ আপনি সেটা যোগ্য কিনা। মিসেস রোজিনা অবজ্ঞা স্বরেই বলল, তাহলে তোমাদের মাঝে সব কিছু কি ঠিক হয়ে গেছে? আমার ছেলে এত কিছুর পরও তোমাকে ক্ষমা করে দিল? প্রথমে আমার স্বামীকে শেষ করে দিয়েছো তুমি, এখন আমার ছেলেকে শেষ করতে চাইছো, তাই তো? রুশি হাসল, তবে ওর হাসিতে তাচ্ছল্য স্পষ্ট।
পূর্বে যখনই মিসেস রোজিনা সায়ানের বাবার কথা বলেছে, রুশি গিল্টি ফিল করেছে। নিজেকে বারবার দায়ী করেছে যে যা হয়েছে তার জন্য ওই দায়ী। যদিও সে রাতে কী হয়েছিল সঠিক জানতো না, কিন্তু এখন ওর মনে কোনো সংশয় নেই। এসব কিছুর মাঝেও বাজেভাবে ফেঁসে গেছে। ও জানে, তবে দোষ ওর শুরু থেকেই ওর ছিল না। রশি সানিয়া শুয়ে থাকা খাটের একপাশে বসলো। তারপর শান্ত স্বরে বলল, আপনি যখনই বাবার কথা বলেন না, তখনই মনে হয় আপনাদের মাঝের সম্পর্ক কত মধুর। আপনি বাবাকে কত ভালোবাসেন, কিন্তু সত্যটা তো আপনার থেকে ভালো আর কেউই জানে না। মিসেস রোজিনা কথাটা সহ্য করতে পারলেন না, না পেরে চেঁচিয়ে উঠল। বেশ কড়া কণ্ঠে বলল, তুমি কি বলতে চাও? আমার আর সায়ানের বাবার সম্পর্ক যথেষ্ট ভালো ছিল, সেটা নিয়ে তোমার কোনো কিছু বলার সাহস কি করে হয়? একে তো তুমি তাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছ, তার ওপর এখন আমাদের সম্পর্ক নিয়ে বাজে কথা বলছো। তোমার মতো বেয়াদব মেয়ে আমি না দুটো দেখিনি। রশি মুচকি হেসে বলল, আপনাদের মাঝে এত মধুর সম্পর্ক মিসেস খান, তাই নিজের স্বামীকে রেখে তার ছোট ভাইয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। বাবা নিজের ভালোবাসার কাছে অসহায় হয়েছিল, তাই বলে চুপ করেছিল। আর না হয় মিসেস রোজিনা ঘাবড়ে গেলেন। তারপর অপ্রস্তুত হয়ে বললেন, কি বলছো কি তুমি? বাজে কথা বলছো কেন? সামাদের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আমরা শুধুমাত্র ভাবি দেবর ছিলাম, এর বেশি কিছু না। মিথ্যে কথা বলে আমাকে ছোট করবে না একদম। মিসেস রোজিনা নিজেকে শান্ত রেখে কথাগুলো বলতে চাইলেও তার কপালের বিন্দু বিন্দু ঘাম রশির দৃষ্টি এড়ায়নি। রশি তাচ্ছিল্য নিয়েই বলল, তাই বুঝি? বেশ অদ্ভুত তো, আপনাদের মাঝে কোনো সম্পর্ক নেই, অথচ আপনার এক কলের সাথে সাথেই সিমনকে সরাতে গিয়ে একবারও ভাবল না। মিসেস রোজিনা বেশ ক্ষেপে গিয়ে বলল, রুশানি? রুশি ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, আস্তে। আপনার জন্য সানিয়া ঘুম থেকে উঠে যাবে। নিজেকে সামলে নেন মিসেস খান, কারণ আমি তো শুরুই করিনি। আর যেটা আমি শুরুতেই বলেছি, আমি আপনার সাথে তর্ক করতে আসিনি, বরং জবাব চাইতে এসেছি। কেন কেন করেছেন আপনি এমনটা? নিজের ছেলের সাথে কেউ কি এমন করতে পারে? সিমনের সাথে হাত মিলিয়ে কেন আমাদের সংসারটাকে শেষ করে দিলেন? আর নিজের স্বামীকে কি করে পারলেন এমনটা করতে? মিসেস রোজিনা চুপ হয়ে গেল। বুঝতে পারল রুশি অনেকটা জেনে গেছে সব কিছু, তবে সবটা নয়। তিনি চাইলেই রুশিকে কিছু না বলতে পারেন, কিন্তু রুশি জানা মানে সায়নেরও সবটা জানা। আর উনি চাইলেও সত্য থেকে পালাতে পারবেন না। ওনার ভুলগুলো না হয় স্বীকার করেই নিলেন। মিসেস রোজিনা বেশ মৃদুস্বরে বলল, আমার বিয়ে এমন একটা মুহূর্তে হয় যখন আমি কোনো সম্পর্কের মানে বুঝতাম না। জামিল মানে সায়ানের বাবা আমাকে বিয়ের পর অনেক ভালোভাবে ট্রিট করতো আর আগলে রাখতো, আর আমি তার সাথে অনেক ক্লোজ হয়ে যাই। তারপর সায়ান আসে, আমাদের সম্পর্ক ভালোই চলছিল, আর আমার বয়সও বেশি ছিল না, মাত্র 17 ছিল তখন। সায়ানের বাবার কোম্পানির দায়িত্ব বেড়ে গেল, আর উনি আমাদের সময় দিতে পারতেন না। এটা এখন বুঝতেও তখন বোঝার ক্ষমতা ছিল না। তখন ভাবতাম সে আমাকে অবহেলা করছে, আগের মতো কেয়ার করে না, খোঁজ নেয় না, হয়তো সন্তান হয় এমনটা হয়েছে। তাই ভেবে সায়নের প্রতি আমার উদাসীনতা বেড়ে গেল। আমি খুব ডিপ্রেসড হয়ে থাকতাম, কারণ জামিল আমাকে একদমই সময় দিত না, হয়তো দিতে পারতো না। সেই সময় সামাদ আমাকে সময় দেওয়া শুরু করলো, আমার খেয়াল রাখতো, সায়ানকে বেশ আদর করতো। সর্বোপরি জামিল যা করতো সেও তাই করতো, আর আমিও দুর্বল হয়ে পড়ি সামাদের প্রতি। আর কিভাবে যেন সম্পর্কে জড়িয়ে পড়ি। এই বলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি রিগ্রেট করে যাব। এর অনেক পরে আমার চোখ খুলে যায়, আর আমি আমার ভুলটা বুঝতে পেরে ফিরে আসি। ততদিনে জামিল পূর্বের মতো আমাদের সময় দিত। আর শামু আসলো আমাদের জীবনে, কিন্তু ততদিনে খুব দেরি হয়ে গেছে। মিসেস রোজিনা কিছুটা থেমে গিয়ে আবারও বললেন, সামাদ আমাকে তার সাথে সম্পর্ক কন্টিনিউ করার জন্য চাপ দিতে থাকে, আর আমি না করে দিতেই ও ব্ল্যাকমেল করতে থাকে যে জামিলকে সব বলে দিবে। আমি উপায়হীন হয়ে পড়ি। জামিল জানলে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এই ভয়ে আমি লুকিয়ে সামাদের সাথে যোগাযোগ রাখতাম, আর সময়ে সময়ে তাকে টাকা দিতাম। সব কিছু ওইটুকু পর্যন্তই সীমাবদ্ধ ছিল। এরপর তোমাদের বিয়ে হলো, আর সিমন হুট করে আমাকে প্রেশার দিতে লাগলো যে ও সত্যটা জানে আর জামিলকে সব বলে দিবে। আমি স্বার্থপর হয়ে পড়ি, আর তোমার সম্পর্কে সকল তথ্য তাকে দেই। তোমাদের বিয়ের পর সে আমার সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। আমি ভেবেছি সব ওখান পর্যন্তই শেষ। যেহেতু জামিল তখন হসপিটালে ছিল, তাই আমি বাকি কিছুতে মাথা ঘামাইনি। মিসেস রোজিনা আরও কিছু বলার পূর্বে রুশি বলে উঠল, আপনি কি চান বলুন তো? কি বলতে চান? বাবার হত্যার ঘটনায় আপনার কোনো হাত ছিল না? আপনি সব কিছু প্ল্যান করে তাকে রাস্তা থেকে সরাননি?
মিসেস রোজিনা কিছুক্ষণ চুপ থেকে বলল, মানছি আমাদের সাথে সম্পর্কে জড়িয়ে আমি ভুল করেছি, কিন্তু রশিদ সোয়াল শক্ত করে বলল, ওটা ভুল নয়, বরং অপরাধ। আপনি কাউকে ধোঁকা দিয়েছেন, কারো ইমোশনকে ভেঙে গড়িয়ে দিয়েছেন, আপনার প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধা সব কিছুকে অপমান করেছেন। তাই এটা সামান্য কোনো ভুল হতে পারে না মিসেস খান। মিসেস খান চুপ হয়ে গেল, গাল বেয়ে জল গড়াতে লাগলো। কাপা কণ্ঠে বলল, হ্যাঁ, আমি অপরাধ করেছি, জঘন্যতম অপরাধ। কিন্তু সকল কিছুর মাঝে একটাই সত্যি, যে আমি জামিলকে মারিনি, আর না মারার কথা কখনো ভেবেছি। ততদিনে আমি সম্পর্কের মানে বুঝে গেছি, আর তাকে ভালোবেসে ফেলেছি। তুমি ভাবো, যদি আমি জামিলকে মারতাম, তবে কি আমি তোমাকে সব কিছুতে দোষ দিতাম? আর তোমার সাথে ভালো ব্যবহারই বা কেন করতাম? 2 বছরের শুরুতে তো তোমাকে জেলে পাঠাতাম, পরে পাঠানোর প্রয়োজন ছিল না। আমি এসবের কিছুই জানতাম না, এমনকি তোমার প্রেগনেন্সির খবরও না। তবে জামিলকে কিডনি দেওয়ার ক্ষেত্রে আমি জানতাম তারা তোমাকে অ্যারেঞ্জ করেছিল। আমি ভেবেছিলাম তোমার জন্য জামিলের এই অবস্থা, তাই তুমি এর মাসুল দিবে। সেদিন সামাদের সাহায্যে সাদরে গ্রহণ করেছিলাম, কারণ আমি জামিলকে বাঁচাতে চেয়েছি যে কোনো মূল্যে। কিন্তু সবটা সাজানো ছিল, তাদের আমি জানতামই না, একদমই না। মিসেস রোজিনা নিজের চোখের পানি মুছে বলল, তবে এখন জানি, সবটা জানি আমি। সামাদ আমাকে কোনো দিন ভালোবাসিনি। শুরু থেকে শেষ পর্যন্ত চেয়েছে আমার আর জামিলের সম্পর্ক নষ্ট হয়ে যাক। এতে জামিল কাছ থেকে সরে যাবে, আর কোম্পানি ওর নামে হয়ে যাবে। আর সেই 2 বছর পূর্বে সিমনের সাথেও জড়িত ছিল। সিমন চেয়েছিল সায়ানের উপর বদলা নিতে, আর সামাদ চেয়েছে কোম্পানি, যেটা এখন ওর দখলে। ওরা প্রথমে চেয়েছিল জামিলকে সরাসরি মেরে ফেলতে, কিন্তু পরে ওরা বুঝতে পারে জামিলকে সরালে সায়ান ক্ষমতায় থাকবে, তাই ওরা এতে তোমাকে জড়ায়। সেদিন তোমাকে হিপনোটাইজ করা হয়েছিল, তাই তুমি তাই করেছিলে যা তোমাকে করতে বলা হচ্ছিল। আর ওই ঘটনা ঘটায় যাতে সবাই ভাবে কাজটা তুমিই করেছ। কিন্তু জামিলকে না মারার কারণ, তুমি সায়ানের জীবনে থাকলে তারা তোমাকে কন্ট্রোল করে সায়ানকে পথ থেকে সরাতে পারবে। আর তাই হয়। তুমি সায়ানকে ভুল বুঝে প্রতিশোধের খেলায় মত্ত ছিলে, আর সায়ানের মনোযোগ তোমার দিকে ছিল। যখন জামিলের প্রয়োজন ছিল, তখন ওরা জামিলকে মেরে দিল, আর এরপর সায়ানকে জেলে। কোম্পানি সামাদের কাছে চলে গেল, আর সিমন যা চেয়েছিল তাই পেয়ে গেল। আর আমাকেও ওদের আর প্রয়োজন পড়ল না। কিছুদিন পূর্বে যখন আমার থ্রেট আসে, সিমনকে নিয়ে আমি ঘাবড়ে যাই। বাধ্য হয়ে সামাদের সাথে যোগাযোগ করে তাকে সবটা জানাই, কিন্তু সামাদ সিমনকে মেরে দিবে আমার জানা ছিল না। সব কিছু এত দ্রুত হয়েছে যে আমি কিছুই বুঝতে পারিনি, আর না সায়ানকে বলতে পেরেছি। আমি যখন জিজ্ঞেস করি সামাদকেও কেন সিমনকে মারল, তখন ও বলে যে শুধু সিমনকেই নয়, বরং জামিলের সাথেও একই কাজ করেছে। আর আমি যদি নিজের মুখ বন্ধ না রাখি, তাহলে সায়ানের সাথেও একই কাজ করবে। আমি ঘাবড়ে গিয়ে চুপ হয়ে যাই, আর কিছু বলতে চাইনি তোমাকে। তাই রুশি চুপ হয়ে গেল। ওর মুখটা রং ছিল। সিমনের কারণে দেওয়া থ্রেড মেসেজ মিসেস রোজিনাকে নয়, বরং সামাদ খানকে দেওয়া দরকার ছিল। কারণ রুশি ভেবেছিল সব কিছু সায়ানের মায়ের প্ল্যান করা, আর সামাদ খান তার প্রেমিক, তাই সে তার কথায় এমন কাজটা করেছে। কিন্তু মিসেস রোজিনা ওদের মতোই একটা গুটি ছিল মাত্র। যদিও মিসেস রোজিনাকে রুশি বিশ্বাস করে না, কিন্তু না করার কোনো কারণও খুঁজে পেল না। এই মুহূর্তে উনি মিথ্যে বলবেন কেন? রুশির ভাবনার মাঝে মিসেস রোজিনা বললেন, তুমি দয়া করে সায়ানকে এসব বলো না। এমনিতেই তোমার ব্যাপার নিয়ে সে আমাকে অপছন্দ করে, তার উপর সবটা জানলে সে আমাকে ঘৃণা করবে। নিজের সন্তানের ঘৃণা নিয়ে আমি বেঁচে থাকতে চাই না, প্লিজ। রুশি কিছুক্ষণ ভাবল, তারপর শান্ত কণ্ঠে বলল, আপনি নিতান্ত একজন স্বার্থপর নারী। আপনি আসলে সায়ানের জন্য নয়, নিজের জন্য ছিলেন। কারণ আপনি মুখ খুলে সবার পূর্বে আপনাকে রাস্তা থেকে সরিয়ে দিবে, আর আপনি সেই ভয়েই পাচ্ছেন। আর ঘৃণার কথা শুধু সায়ান নয়, আপনারা সামাদ খানের সম্পর্কের কথা বাবাও জানতেন, কিন্তু কিছু বলেনি, কারণ সে চায়নি আপনি ছোট হয়ে যান। আপনাকে আমার বলার কিচ্ছু নেই। আপনি যা করেছেন তার শাস্তি আপনি পাবেন। যা আপনার কাছে ছিল তার মর্যাদা আপনি দিতে পারেননি, আর যা আছে তাও আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। একাকিত্ব কতটা কষ্টের সেটা আপনি বুঝতে পারবেন, আর সেটাই হোক আপনার শাস্তি। কথাটা বলেই রুশি দাঁড়ালো না, এক ঝটকায় সানিয়াকে কোলে নিয়ে নিল। কিন্তু মিসেস রোজিনা বাদ সাধলেন, সানিয়া আছে বলে উনি এখনও ভালো থাকতে পারে ওর দিকে চেয়ে। কিন্তু বেঁচে থাকার একমাত্র উৎসকেই রুশি কী করে ছিনিয়ে নিতে পারে? তিনি কাঁপা কণ্ঠে বলল, তুমি সানিয়াকে নিতে পারো না, তোমার কোনো অধিকার নেই ওকে নেওয়ার। রুশি হাসল, তারপরে বলল, আমার অধিকার নেই আমি বুঝলাম, কিন্তু ও নিয়ে যাওয়ার জন্য বাধা অধিকারও আপনার নেই। সানিয়া তিয়াশার মেয়ে, তাই অধিকার অনধিকারের কথা আমার তিয়াশার সাথেই হবে, আপনার সাথে নয়। আমি চাই না ওর মতো একটা
নিষ্পাপ প্রাণ আপনার ছায়াতলে বড় হোক। আপনার একাকিত্ব আপনাকে মোবারক মিসেস খান। যে অন্যের কথা ভাবে না, সে জীবনে তার সাথে থাকার মতো কেউই থাকে না। আপনার সাথেও তাই হোক। একাকিত্বের যন্ত্রণা মৃত্যুর চেয়ে কঠোর, আর সে বেঁচে থেকেও মরে যাওয়ার কষ্ট আপনি হাড়ে হাড়ে বুঝতে পারবেন। রুশি মুচকি হেসে বেরিয়ে পড়ল। যারা ওর আপন জনের ক্ষতি করেছে তাদের প্রতি ওর এইটুকু সিম্পেথি কাজ করে না, এইটুকুও না। সানিয়া তখনও শান্তিতে ঘুমিয়ে আছে। ঘুম বেশ গাঢ় বলেই এখনো ভাঙেনি। রুশি ওর মাথায় হাত বোলাতে বোলাতে খানবাড়ির বিলা ছাড়ল। এই বাড়িটাকে শেষ বিদায় জানালো। বেঁচে থাকতে আর কখনো এই স্থানের ত্রিসীমানায় না আসার প্রতিজ্ঞা করে নিল মনে মনে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 2 ঘন্টা হতে চলল। প্রায় 2 ঘন্টা হতে চলল রুহানকে বাড়িতে রেখে এসেছে বাবা মায়ের কাছে। যদিও তারা ওকে হঠাৎ করে দেখে বেশ অবাক হয়ে গিয়েছিল, কিন্তু কোনো প্রশ্ন করেনি। সন্তান বড় হয়ে গেলে নিজেদের মর্জির মালিক হয়ে যায়। তখন বাবা মায়ের তাদের উপর কর্তৃত্ব থাকে না, আর তাদের প্রশ্ন করার ইচ্ছেটাও বাবা মা কোনো এক সময় হারিয়ে ফেলে। রুশি বাসায় ফিরতে ফিরতে প্রায় বিকেল। বাসার রাস্তায় এত দূর না হলেও রুশি ইচ্ছে করে দেরিতে ফিরেছে। সানিয়া তখন আইসক্রিম হাতে বেশ খুশি। লাফিয়ে লাফিয়ে হাসছে আর মৃদুস্বরে বলছে, মমি, আমাদের কতক্ষণ লাগবে ভাইয়ার কাছে যেতে? রুশি মুচকি হেসে বলল, এই তো আম্মু, আর কিছুক্ষণ, তারপরেই আমরা ভাইয়ার কাছে পৌঁছে যাব। সানিয়া এরপর আর কোনো শব্দ করেনি, বরং চুপচাপে মজা করে আইসক্রিম খেতে লাগলো। আর রুশি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। ও জানে না ও কাজটা কেন করেছে। এটা জানা সত্ত্বেও সানিয়া তিয়াশার মেয়ে। ওর মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, যে সানিয়াকে ওই ঘরে একা ফেলে আসা যাবে না। ও সানিয়াকে বাহিরে নিয়ে আসার প্রায় অনেকক্ষণই পর সানিয়ার ঘুম ভেঙে যায়। আর প্রথম প্রশ্ন এটাই করে, তুমি কে? রুশি কী বলবে ভেবে পাচ্ছিল না, তাই না ভেবেই বলে দেয় ও সানিয়ার মা। কিন্তু অবাক হয় এটা দেখে যে সানিয়া খুব সহজেই সেটা মেনে নিয়েছে, কারণ রুশি নিজেকে সানিয়ার মা দাবি করাতে সানিয়া প্রথম প্রশ্ন এটাই করেছিল যে, তুমি এতদিন আসোনি কেন আমার কাছে? জানো, আমি কত মিস করেছি তোমাকে, আমি রাগ করেছি তোমার সাথে। রুশি তারপর সানিয়াকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরল, শুধুমাত্র ওর রাগ ভাঙাতে। ও কেন এমনটা করলো ও নিজেও জানে না। ও শুধু জানে সানিয়ার একটা পরিবার দরকার। আর রোহানকে যদিও নিজের সন্তান ভাবতে পারে, তাহলে সানিয়াকেও পারবে। সানিয়া এখন থেকে ওর সন্তান, তিয়াশার নয়। বাসায় ফিরে রুশি কিছুটা চমকে যায়। সানিয়াকে কোনো রকম নিজের মায়ের কাছে দিয়ে নিজের কামরার দিকে এক দৌড় দেয়। দরজার সামনে এসে হাঁপিয়ে উঠলেও নিজেকে সামলে নেয় সে। আলতো শব্দে দরজা খুলেই থমকে যায়। একজোড়া চোখ ওর দিকে নির্লিপ্তভাবে তাকিয়ে, যেন সে জানত রুশি এই মুহূর্তেই আসবে, আর সেই অপেক্ষায় যেন সে ছিল। রুশি নিঃশব্দে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তারপর আমতা আমতা করে বলতে নেয়, আপনি এখানে? সে চোখের মনি ভুট করেই উঠে দাঁড়ায় আর চারপাশ দেখার ভান করে বলে, তাহলে এটা তোমার ফ্রেন্ডের বাসা না? খারাপ না, সুন্দরী। যদি আমি ভেবেছিলাম তার বাসা লন্ডনে হওয়ার কথা। সায়ানের এমন কথা শুনে রুশি ব্রু কুঁচকে তাকালো, কিন্তু পরক্ষণে কিছু একটা চোখে পড়তেই দ্রুত এগিয়ে গেল। সায়ানের হাত দিয়ে বলল, রক্ত? এটা আবার কিসের রক্ত? আপনার হাত কেটে গিয়েছে? কিন্তু কিভাবে? আর আপনি না অসুস্থ? ডাক্তার না বলেছে আপনাকে বেড রেস্টে থাকতে? আপনি এখানে কি করছেন, তাও এত জার্নি করে? সায়ান নিজের চোয়াল শক্ত করেই বলল, আমার জন্য কি তোমার চিন্তাও হয়? জানতাম না তো। চিন্তা করো না, আমি এখনো মরে যাইনি। রুশি চুপ হয়ে গেল, তারপর মৃদু স্বরেই বলল, আপনি এভাবে কথা বলছেন কেন? খোঁচা মারছেন কেন আমাকে? সায়ান আবার রেগে গেল। তারপর রুশির বাহু চেপে ধরে বলল, কিভাবে কথা বলবো? আদর করে? তুমি 2 দিনের কথা বলে সোজা বাংলাদেশে চলে এসেছ সব কিছু একা সামলাতে। কেন, আমি কি মরে গিয়েছিলাম? আমাকে বলা যেত না রুশি? তুমি শুধুমাত্র আমাকে ছেড়েই আসোনি, বরং মিথ্যে কথা বলে এসেছ। রুশি মাথা নিচু করে ফেলল, তারপর মৃদুস্বরে বলল, আমি সত্যিটা বললে আপনি কখনোই রাজি হতেন না। তাছাড়া আমার পুরো বিষয়টা জানা দরকার ছিল, তাই আমি এসেছি এখানে। আমি আমার সময় মতো 2 দিন পর ঠিকই ফিরে যেতাম। আপনি আমার জন্য টেনশন করুন, এটা আমি চাইনি। আমি সবটা জানা সত্ত্বেও স্থির হতে পারছিলাম না। আপনি হয়তো জানেন না আমি কতটা অপরাধবোধ নিয়েছিলাম এতদিন, শুধুমাত্র এই ভেবে যে আমার জন্য কেউ একজন মৃত্যুর সাথে লড়াই করছে। আজ এত বছর পর আমি শান্তির একটা নিঃশ্বাস ফেলতে পারছি। আমি বাবার ওই অবস্থার পেছনে দায়ী ছিলাম না। আমি সায়ান হুট করেই
রুশিকে ছেড়ে দিল, আর রুশিও থেমে গেল সায়ানের হঠাৎ পদক্ষেপে। সায়ান অন্যদিকে ফিরে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর মৃদু স্বরে জিজ্ঞেস করল, তুমি তার সাথে দেখা করেছ তাই না? কী অবস্থায় আছে সে? রুশি কিছুক্ষণ ভেবে বলল, আপনি ভয় পাবেন না, আমি তার সাথে কিছুই করিনি। কারণ সে আমার সাথে যতটুকু অন্যায় করেছে তার চেয়ে বেশি আপনাদের সাথে করেছে, আর যে সাথে কিছু করার অধিকার আমার নেই। আমি তার থেকে শুধুমাত্র সত্যটা জানতে গিয়েছি, আর সেটা জানার পরে আমি চলে এসেছি। আর হ্যাঁ, আমি সানিয়াকে নিয়ে এসেছি। আমি চাই ও রুহানের সাথে বড় হোক। সায়ান মাথা নাড়ল। ও রুশিকে সানিয়া সহ গেট দিয়ে ঢুকতে দেখেছে। কিছুটা অবাক হলেও অনেক বেশি খুশিও হয়েছে ও। সানিয়াকে নিজের মেয়ে হিসেবে নিলেও ওর খোঁজ একদমই নেয়নি ও। এখন না হয় রুহানা সানিয়াকে বেস্ট বাবা হয়ে দেখাবেও। সানিয়া কিছুটা সায়ান কিছুটা ব্রু কুঁচকে বলল, সানিয়া তিয়াশার মেয়ে, জানার পরে ওকে নিজের সন্তান হিসেবে নিতে চাও? রুশি মাথা নেড়ে ভাবুক কণ্ঠে বলল, সানিয়া তিয়াশার সন্তান, এটা কিন্তু তার একমাত্র পরিচয় নয়। ওর মায়ের সাথে আমার কোনো লেনা দেনা নেই। আমি শুধু এইটুকু জানি, আমি নিজের সন্তান হিসেবে বড় করতে চাই। আর তাছাড়া আপনি আমার ছেলেকে নিজের সন্তান ভাবতে পারলে আমি আপনার মেয়েকে নিজের সন্তান ভাবতে পারবো না কেন? মেক সেন্স। তাহলে আমাদের এখন দুটো সন্তান, আরও দুটো হলেও সমস্যা নেই, কজ আই অ্যাম ক্যাপেবল এনাফ টু ফিড দ্যাম। রুশি হেসে দিল, তারপর সায়ানের হাত নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কয়েক দফা সায়ানকে বকার পর বুঝতে পারল সায়ানের হাতে কোনো চোট লাগেনি। তখন অবাক হয়ে প্রশ্ন করলেও সায়ান জবাব দেয়নি, তাই রুশি আর জিজ্ঞেসও করেনি। প্রত্যেকটি মানুষের পার্সোনাল স্পেস দরকার। সায়ান যেমন কোনো কিছুতে ওকে প্রশ্ন করে না, ও নিজেও সায়ানকে কিছুটা স্পেস দিতে চায়। রুশি প্রসঙ্গ পাল্টাতেই বলল, এখন যখন এসেই গেছেন তখন আমরা কিছুদিন না হয় এখানে বেড়াই, তারপর আবার না হয় ফিরে যাব। আপনিও সুস্থ হওয়ার পরে যাব ভাবছি। সায়ান শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমরা লন্ডনে ফিরছি না, এখানেই একেবারে সেটেল হয়ে যাব। আরও কিছুদিন পর এমনিতেও আমি কোম্পানিতে জয়েন করব, তাই আর ফেরার ইচ্ছে নেই। আর তোমাদেরকেও ফিরতে দিব না। আর বাকিরা ধীরে সুস্থে না হয় ফিরবে। আপাতত আমরা আব্বু আম্মুর সাথে থাকি, তারপর না হয় আমার বাড়িতে আমরা শিফট হয়ে যাব। রুশি সায় দিল, যদিও ওর প্রশ্ন করার ইচ্ছে ছিল যে ওর কেসের কী হলো, কিন্তু করলো না। ও জানে সায়ান বেঁচে থাকতে সে ওর কিছু হতে দিবে না, তাই রুশি বিষয়টা নিয়ে আর মাথা ঘামালো না। ও মনোযোগ দিয়ে সায়ানকে পর্যবেক্ষণ করলো। সায়ান কিছু একটা ভাবছে, কিন্তু যা ভাবছে তা যে অপছন্দনীয় কিছু তা রুশির চাহনি দেখে বুঝতে পারলো। রুশি কিছু একটা ভেবে সায়ানের দিকে গেল, তারপর হুট করে গলা জড়িয়ে ধরল। যদিও নিজেই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছে, কিন্তু তবুও সামলে নিল নিজেকে। তারপর টেনে টেনে বলল, ওগো শুনছো, তুমি কি আমার উপর এখনো রেগে আছো? সায়ন হেসে বলল, রুশি এতটা ড্রামাটিকভাবে বলেছে যে না হেসে পারল না। রুশির কপালের সাথে কপাল ঠেকিয়ে মুচকি হেসে বলল, না গো, আমার বউ আমাকে এত সুন্দর করে ডেকেছে, আমি কি আর রাগ করে থাকতে পারি? রুশি সায়ানের কথা দরণ দেখে হেসে ফেলল। তারপর সায়ানের বুকে কয়েকটা কিলঘুষি বসালো। লোকটা আবারও ওকে ওর কথাই পৌঁছাচ্ছে। সায়ান রুশির হাত আঁকড়ে ধরে ফেলল, তারপর হুট করে জড়িয়ে ধরল। ও এতক্ষণ নিজের পরিবার, মা বাবা সবাইকে নিয়ে ভাবছিল, আর মায়ের কথা ভাবতে সায়ানের মন খারাপ হয়ে যায়। ওর মা যে সব কিছু করেছে তা কিন্তু নয়, তবে সব কিছুর পিছনে সে দায়ী ছিল, কথাটাও ভাবতে পারছে না। ওর মা যদি স্বার্থপর না হয়ে ও চাচাকে সুযোগ করে না দিত, তাহলে ওদের জীবনে এমন কিছুই হতো না, আর ওর বাবাও বেঁচে থাকতো। নিজের বাবার জন্য হলেও সায়ানের নিজের মাকে ক্ষমা করতে পারবে না, কখনো না। রুশি যখন বুঝতে পারলো সায়ানের শরীর মৃদু কাঁপছে, তাই ও আলতো করে পিঠে হাত বুলিয়ে দিল। সায়ান সব কিছু বলতে পারে না, সব কিছু ওর মতো প্রকাশ করতে পারে না, কিন্তু ওর কাছের মানুষকে কতটা ভালোবাসে রুশি সেটা জানে। রুশি সায়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। ও আর ছাড়তে চায় না। এই মানুষটাকে সারা জীবন আগলে রাখতে চাই, আর তার পাশে থাকতে চাই। ও মনে মনে আওড়ালো, এই যে হাত ধরেছি, আর কবুতা ছাড়বার নয়। ওইভাবে কতক্ষণ ছিল রুশির মনে নেই। হঠাৎ সাহেব নিজে থেকে ওকে ছেড়ে দিল। তারপর মুচকি হেসে রুশির রুমে থাকা একটি ছবির দিকে তাকিয়ে বলল, আমি গতবার এসে ছবিটা দেখে খুব অবাক হয়েছিলাম, ভাবতেই পারিনি এটা তুমি। রুশি ভাবুক দৃষ্টিতে নিজের ছবির দিকে তাকালো। বয়স তখন তার কম ছিল, চুলগুলো গাঁড় পর্যন্ত ছিল। ছবিটিতে ওর পাশে একটা ছোট কুকুরও আছে, যদিও সে এখন বেঁচে নেই। রুশি সায়ানের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই সায়ান বলল, একদিন জ্যামের মাঝে খুব বিরক্ত হচ্ছিলাম,
হঠাৎই দেখিয়ে কিশোরী মেয়ে একটি কুকুরকে দেখতে ব্যস্ত। চুলগুলো সামনে থাকে তার চেহারা না দেখলেও কুকুর ছানাটা চেনা ছিল। তারপর প্রায় জ্যামি আমার সেই মেয়েটির কথা মনে পড়তো। 2 বছর পূর্বে তোমাদের বাড়িতে আসার পর আমি বুঝতে পারি সে কিশোরী তুমি ছিলে, কিন্তু বলাই হয়নি। আমাদের ভাগ্যই কেমন না, আমাদের পরিচয় হওয়ার পূর্বেও আমরা পরিচিত ছিলাম। হয়তো আমাদের ভাগ্যই একে অপরের হওয়া লেখা ছিল। রুশি শান্ত দৃষ্টিতে তাকালো সায়ানের দিকে। ও এটা ভেবে রেগে যাবে যে সায়ান একটা মেয়ের কথা ভাবত, প্রায় নাকি এটা ভেবে খুশি হবে যে ওই মেয়েটা ও ছিল। রুশি ভেবে পেল না, তবে এটা সত্যি ওরা একে অপরের ভাগ্য ছিল বলেই এত কিছুর পরেও ওরা একসাথেই আছে। সাহিল বাগানের শেষ মাথায় দাঁড়ানো, ফুলের মৃদু সুবাস ওর নাকে এসে বাড়ি খাচ্ছে। সাহিল এতদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। সব কিছু যেন আবার স্বাভাবিক পূর্বস্থানে ফিরে গিয়েছে। সাহিল কয়েক ঘন্টা আগের ঘটনা ভাবতে লাগলো। ওরা যখন বাংলাদেশে এসে পৌঁছে তখন সায়ান সোজা কোম্পানিতে এসেছে। সাহিলের শত না এর পরেও সায়ান শোনেনি। যেহেতু শুরুতেই সব কিছুর ব্যবস্থা করা ছিল তাই সায়ান কোম্পানিতে ঢুকতেই বোর্ড মিটিং শুরু হয়। সব কিছু ঠিকঠাক থাকলেও সায়ানের চাচা যে কিনা এই 2 বছর ধরে কোম্পানি ম্যানেজ করেছেন, তিনি বাধা দেন। অন্যান্য শেয়ার হোল্ডারদের এই বলে কনভিন্স করতে থাকে যে সায়ানের জেল রেকর্ড আছে, যা কোম্পানির রেপুটেশনের জন্য খারাপ। কিন্তু সায়ান বিনিময়ে হাসলো, কারণ এই 2 বছরও কোম্পানিতে না থাকলেও সম্পূর্ণ কোম্পানি ওর কথাই চলেছে, আর সকল বোর্ড মেম্বার ওর পক্ষেই ছিল। সামাদ খান সেখানে শুধুমাত্র সায়ানের গুটি হিসাবে ছিল। সায়ান তবুও পেয়ারভাবে খেলতে চেয়েছিল, তাই সামাদ খানের সকল ইল্লিগেল কর্মকাণ্ডের প্রমাণও তুলে ধরে, এমনকি সায়ানের বাবা সিমনকে মারার হত্যার প্রমাণও। বিষয় বেগতিক দেখে সামাদ খান চলে যেতে চাইলেও সায়ান যেতে দেয়নি, বরং সবার সামনে টেনে হিঁচড়ে নিজের কেবিনে নিয়ে আসে, আর পুলিশ আসা পর্যন্ত বেদরম পিটায়। যদিও ডান হাতের ব্যথা বেড়ে গিয়েছে, সেই কারণে কিন্তু সায়ান ক্ষান্ত হয়নি। সায়ান নিজের বিরুদ্ধে কোনো অভিযোগ রাখতে চায় না, তাই সামাদ খানকে সরাসরি মারেনি, কিন্তু এতটুকু নিশ্চিত করেছে যে সামাদ খানের ফাঁসি যদিও না হয়, সে আজীবন জেল থেকে বের হতে পারবে না। সিমনের পর কাউকে এতটা পিটিয়েছে সায়ান, তাও নিজ হাতে। যদিও সামাদ খান পাল্টা আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু সাহিলের জন্য পারেনি। আর যাই হোক, সায়ানের কোনো ক্ষতিও হতে দিবে না। সাহিলের ভাবনার মাঝে ওর ফোনটা বাজতে লাগলো। কে হতে পারে? জেনি সাহিল দ্রুত কল ওঠালো, আর অপর পাশের মানুষকে সুযোগ না দিয়েই বলল, ফ্লাইটে ছিলাম তাই উঠাতে পারিনি, আর কোম্পানির সব ঠিকঠাক করা দরকার ছিল, তাই তোমাকে কল দিতে পারিনি। অপর পাশ থেকেই গম্ভীর কণ্ঠে কেউ বলল, কই তুমি এখন? সাহিল মৃদু হেসেই বলল, বাংলাদেশে এসেছি কয়েক ঘন্টা হলো। অপর পাশ থেকে সেই নারী কণ্ঠ দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, তোমাকে এক কল দিলে শুনে তুমি লন্ডনে, আর নেক্সট কলে তুমি বাংলাদেশে। তুমি আদৌ মানুষ তো? কারণ আমার মনে হয় আমি কোনো জিনের সাথে এতকাল কথা বলছি। সাহিল কথাগুলো শুনে খিলখিল করে হেসে বলল, কি যে বলো না রিমি। অপর পাশ থেকে কড়া কণ্ঠে কেউ একজন বলল, সাহিল, কতবার বলেছি এটা রিমি না সিমি। আমার নাম সিমি। রুশি ম্যামের মতো তুমি এভাবে ডাকো কেন আমাকে? সাহিল চুপ হয়ে গেল। আসলেই ওদের 2 বছরের সম্পর্কে সাহিল সিমিকে প্রায় রিমি বলে ডেকেছে, আর বেশ বকাও খেয়েছে, কিন্তু অভ্যাসে একদমই বদলায়নি। সিমি হঠাৎ করে অপর পাশ থেকে অস্থির কণ্ঠে বলল, সব কিছু ঠিকঠাক তো, নাকি আরও বাকি আছে কিছু? এবার কি আমরা বিয়েটা করতে পারি, যা 1.5 বছর দূরে আটকে আছে? সাহিল অপ্রস্তুত গলায় বলল, সব ঠিকই আছে এখানে। ভাবছি তোমার বাবা মায়ের সাথে কথা বলে। সিমি অপর পাশ থেকে চিল্লিয়ে বলে উঠল, না না থাক, বাবা মায়ের দরকার নেই। তুমি শুধু আমাকে কোর্টে যাওয়ার সময় বললেই হবে, আমি সোজা চলে যাব। অনুষ্ঠানের জন্য ওয়েট করার সময় আর আমার কোনোটাই ইচ্ছে নেই। না জানি আবার কোন কাজ পড়ে তোমার। আমি যথাসম্ভব দ্রুত বিয়ে সারতে চাই। কালকে হলেই হবে, আর আজকে হলে আরও ভালো। তুমি শুধু সময় বের করে কোর্টে চলে আসো। সিমির কথায় সাহিল শব্দ করে হেসে দিল, তারপর মাথা নাড়িয়ে বলল, কালকে হলেই চলবে। তুমি 10টার দিকে চলে এসো, আমি স্যারকে বলে সময় নিব। অপর পাশ থেকে সিমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ফাইনালি যদি 10টায় তোমার না পাই, তবে না ঘর থেকে এসে তুলে নিয়ে যাব। দেখি আমাকে কে আটকায়। সাহিল কপাল চাপড়ে বলল, না না থাক, লাগবে না, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। তুমি শুধু তৈরি থেকো। সিমি অস্থির কণ্ঠে বলল, আমি 1.5 বছর ধরেই তৈরি সাহিল, শুধু তোমার অপেক্ষায় ছিল। সাহিল আলতো স্বরে বলল, সাহিলের ঠোঁটের কোণে হাসি প্রসারিত হলো। সিমি চেয়েও আরও বেশি অস্থির হয়ে আছে।
ওদের বিয়ের জন্য, কিন্তু হয়তো প্রকাশ করা হয়নি। সাহিল মনে মনে শুকরিয়া আদায় করে। সিমি ওর জন্য অপেক্ষা করেছিল, না হয় এত বিজি শিডিউলে অন্য কেউ হয়তো টিকেই থাকতো না। যেখানে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয়, সেখানে সিমি নিজ থেকে কয়েক মিনিটের জন্য কল করে রেখে দিত, শুধুমাত্র এটা জানার পর যে ও ঠিক আছে আর ভালো আছে। অনেকদিন টানা কথা না হলেও কখনো রাগ করেনি, বরং বলতো, তুমি তোমার সময় মতো কল দিও, কাজ ফেলে রেখে আমার সাথে কথা বলার দরকার নেই, আমি তোমারই আছি আর তোমারই থাকবো। সিমির মা বাবা ওর বিয়ে দেওয়ার কম চেষ্টা করেনি, কিন্তু সিমি বরাবরই নাকচ করে দিয়েছে। ওর একটাই কথা, বিয়ে করলে তাকেই করবে যাকেও পছন্দ করে, না হয় করবে না। সাহিল এটা ভেবে পায় না, এমন একজনকে ও কী করে পেল, যে কিনা ওকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আর ওর পাশে আছে। লন্ডন, সকাল 7:17। শাহিদ গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি দিয়ে নামছিল। আরশোকে খুঁজে নিল আশপাশটা, কিন্তু পরিচিত অবয়ব না দেখে ব্রু কুঁচকে তাকালো। প্রতিদিন ঠিক এখানটায় মানুষটিকে দেখা যায়, অথচ তার ছায়াটুকু আজকে দৃষ্টির অগোচরে। শাহিদ এবার পুরোপুরিভাবে সব দিকটা দেখতে লাগলো, কিন্তু তাকে পেল না। কিছুটা বিরক্তি প্রকাশ করে পিছু ফিরে হাঁটা শুরু করলো। কামরার সামনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে কোনো শব্দ ছাড়াই দরজা খুলে ভিতরে ঢুকে যায়। রুমে ঢুকে থমকে গেল, সেই মানুষটি সেখানে নেই। শাহিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বারান্দায় গেল, আর সেখানে তাকে মাথা নিচু করে বসে থাকতে দেখে। শাহিদ ধীর পায়ে সেখানে গিয়ে মৃদু স্বরে বলল, ব্রেকফাস্ট করতে আসনি কেন? সামনের মানুষটি নিম্ন কণ্ঠে বলল, আমি ভাবলাম তুমি আমাকে আপনি করে বলবে, কিংবা এমন ভান করবে যেন আমাকে দেখোইনি কোনো দিন। চন্দ্রিকা খুব আস্তে কথাগুলো বললেও শাহিদ শুনতে পেল, আর অপরাধ বোধ হতে থাকলো। মনে মনে ভাবল, তবে কেউ বেশি করে ফেলেছে। এই কয়েকদিন চন্দ্রিকা ওর সাথে কথা বলতে আসলেও ও এমন ভান করেছে যেন ও তাকে চিনেই না, এমনকি আপু বলেও ডেকেছে। যদিও চন্দ্রিকাতে বেশ চটে যেত আর বেশ মজাও পেত, কিন্তু চন্দ্রিকাকে এইভাবে কথা বলতে না দেখে গিল্টি ফিল করতে লাগলো। শাহিদকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে চন্দ্রিকা তিক্ত হেসে বলল, খুঁজছিলে আমার চাশমিশ? শাহিদ কী বলবে খুঁজে পেল না, তাই মৃদু মাথা নাড়ল। মুখ খুলে কিছু বলতে চাইলেও সেটা বলল না, বরং চুপ করেই রইল। শাহিদকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে চন্দ্রিকা উঠে দাঁড়ালো। তারপর মৃদু স্বরে বলল, তোমার অপেক্ষার প্রহরগুলোতে তুমি যতটা না আমায় ফেরার অপেক্ষায় ছিলে, তার চেয়ে বেশি আমি তোমার ফেরার কাছে অপেক্ষায় ছিলাম। আমার জীবনে আপন বলতে কয়েকজনই, শাহেদ তাই তার একা পেলে নিজের শোকের পিছনে ছুটতে পারেনি। শামু আপু দরকার ছিল আমাকে, আর আমি তাকে ওখানে ওই অবস্থায় ফেলে যেতে পারিনি। আপুর প্রতিটা দিন কাটতো ক্লাবে, সময় পেলে ড্রিঙ্কস সিগারেট এসবে মত্ত ছিল, যা আমি আসার পর ছেড়ে দিয়েছিল। একদমই, শুধুমাত্র সে চায়নি আমার উপর এর কোনো প্রভাব পড়ুক। কিন্তু আমি জানি, ঠিক যে মুহূর্তে আমি তাকে ছেড়ে যাব, ঠিক সেই মুহূর্ত থেকে সে আবার পূর্বের জীবনে ফিরে যাবে, আর আমি এমনটা চাইনি। শামু আপু। চন্দ্রিকাকে থামিয়ে দিল শাহেদ, তারপর চাপা স্বরে চিল্লিয়ে বলল, তোমার শামু আপুকে তোমাকে বেশ দরকার ছিল, আর আমার দরকার ছিল না তোমাকে। চন্দ্রিকা, তুমি আমার থেকে দূরে ছিলে, সেটা আমাকে কষ্ট দেয়নি। আমি তোমার জন্য আজীবন অপেক্ষা করতে পারবো, কিন্তু তুমি আমার সাথে যোগাযোগ কেন করনি? তোমার পার্সোনাল স্পেস দরকার ছিল, আমি দিয়েছি। তবে তখন তোমার মনে হয়েছিল তোমার ফিরে আসা উচিত, তখন তুমি ফিরে আসতে পারোনি। বুঝলাম, কিন্তু তাই বলে যোগাযোগ কেন করনি? আমাকে বললে কি আমি বুঝতাম না তোমাকে? আমি যদি এখানে না আসতাম, তুমি কি আদৌ আমার কাছে আসার কিংবা আমার সাথে কথা বলার প্রয়োজন বোধ করতে? শাহেদের কথা জবাব দিল না চন্দ্রিকা, বরং মাথা নিচু করে ফিসফিসিয়ে বলল, আই মিস ইউ। শাহেদ নিঃচোপে শুনল তিনটি শব্দ। ওর চোখ হঠাৎ করে ঝাপসা হয়ে আসতে লাগলো, হৃদস্পন্দন তীব্র হয়ে গেল। নিজেকে সামলে নিল, তারপর মৃদুস্বরে বলল, আমি এখানে না আসলে কবে ফিরতে আমার কাছে, নাকি ফিরতেই না? চন্দ্রিকা মাথা নিচু করে বলল, সায়ান ভাই ঠিক হওয়ার পরই ফিরতাম, শুধু তার কিছুটা সুস্থ হওয়ার অপেক্ষায় ছিলাম। জবাব শুনে শাহিদের ঠোঁট হালকা প্রসারিত হলো। কথাটা সত্যতাও জানে না, তবে এতটুকুও খুশি যে চন্দ্রিকা ফেরার কথা ভেবেছে। না হয়ও মনে করতো চন্দ্রিকার কোনো দিনও হয়তো ফিরবে না। শাহিদ তবুও বলল, তাহলে তোমার সামু আপুর কী হবে এখন? তার জন্যই তো এতকাল এখানে থাকা, আর এখন তাকে ফেলে চলে আসতা? চন্দ্রিকা হেসে ফেলল, যদিও চোখের জল গাল বেয়ে পড়ছে। জড়ানো কণ্ঠে বলল, তাকে সামলানোর কেউ ছিল না বলেই আমি এখানে ছিলাম, কিন্তু এখন তাকে সামলে রাখার মানুষ আছে চাশমিশ, আমার প্রয়োজন আর তার নেই। আমি জানি আমি ছাড়াও সে এখন ভালো থাকবে। শাহিদ কিছু একটা বেশ অখুশি হয়ে গেল। ব্রু কুঁচকে বলল, আর কতকাল আমাকে চাশমিশ বলে ডাকবে তুমি?
আজীবন? এমনকি আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়েদেরও বলবো তোমাকে চাশমিশ বলতে। আমাকে এতদিন অবহেলা করার জন্য এটাই হোক তোমার শাস্তি। তারপর শাহিদকে আর কিছু বলতে না দিয়ে হাত টেনে কামরা থেকে বেরিয়ে পড়ল। খুব খিদে পেয়েছে, চলো আগে ব্রেকফাস্ট করে নিই, বাকি কথা খাওয়ার পরে বলবো। চন্দ্রিকার কথায় শাহেদ না হেসে পারল না। চন্দ্রিকার এই স্বভাব এখনও গেল না। মন খারাপ থাকলে একদমই খাবে না, আর মন ভালো হয়ে গেলে সবার পূর্বে তার খাবার চাই। বাকি দুনিয়া যাই হয়ে যাক না কেন, ওকে ওর খাবার থেকে কেউ আলাদা করতে পারবে না। শামু চেয়ারে হাত দুটো বুকে ক্রস করে রেখে বসে আছে, কিছু একটা নিয়ে বেশ বিরক্ত। কিন্তু তার থেকেও বেশি বিরক্ত সামনের লোকটিকে দেখে, যে কিনা সে কখন থেকে ওকে দেখেই যাচ্ছে, কোনো যেন ভূত দেখেছে। শামু সকালে খুব ফ্রেশ মাইন্ডে জগিং করতে বেরোলেও এখন এই লোকটির সামনে বসে আছে, তবে একরাশ বিরক্তি নিয়ে। আর এই সব কিছুর পিছনে একজনই দায়ী, ইনান চৌধুরী। কথায় আছে না, তুমি যার কথা বেশি ভাবো সেই তোমার সামনে অতি দ্রুত এসে হাজির হয়। ওর ভাবনার মাঝে ইনান ওর সামনে এসে দাঁড়ালো, হাতে দুটো কোকের বোতল নিয়ে। সামুর দিকে একটা এগিয়ে দিতেই বলল, হ্যাপি ওয়েডিং মিসেস রামায়রা। সরি, মিষ্টি পাইনি, তাই কোক নিয়ে এসেছি, যেহেতু আমাদের দুজনেরই পছন্দ। শামু কিছু না বলে কোক নিয়ে খেতে লাগলো। আর সামনে বসা হুজুর লোকটি, যে কিনা মূলত কাজী বলা চলে, সে অবাক হয়ে তাকিয়ে আছে। তার মাথায় একটা শব্দই খেলে যাচ্ছে, অদ্ভুত। জীবনে অনেক বিয়ে দেখেছে, কিন্তু জগিং শুটে থাকা অবস্থায় বিয়ে করতেই প্রথম দেখল। কোক শেষ করে শামু বাহিরে বেরিয়ে পড়ল, আর ইনান সে লোকটিকে ধন্যবাদ জানিয়ে বাহিরে বেরিয়ে পড়ল আর শামুর পাশাপাশি হাঁটতে লাগলো। শামু পুরো ঘটনার পরেই প্রথম মুখ খুলে বলল, আমি বলেছিলাম বিষয়টাকে সিরিয়াসলি না নিতে, আমি তো জাস্ট। ইনান হেসেই বলল, কিন্তু আমি এটাকে সিরিয়াসলি নিয়েছি। আর তাই তো, তুমি এখন আমার বিবাহিত স্ত্রী। শামু শান্তস্বরে বলল, কিন্তু আমিও আপনাকে ভালোবাসি না, আর বাসতে পারবো কি না আমি তাও জানি না। ইনান হাসি মুখেই বলল, আমিও তোমাকে ভালোবাসি না শামু, কিন্তু বলতে পারো তোমার প্রতি অদ্ভুত একটা টান অনুভব করি আমি। তোমাকে আমার ভালো লাগে, যদিও তুমি আমার টাইপ নও আর আমিও তোমার টাইপ নই, কিন্তু আমরা দুজনকেই তো অ্যাডাল্ট, তাই না? ভালোবাসাটা আপেক্ষিক, ভালো থাকাটা হচ্ছে প্রধান। আর আমার মন বলে আমি তোমার সাথে ভালো থাকবো। একটি সম্পর্কের সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বাস, আর আমি তোমাকে বিশ্বাস করি। ব্যাস, এতটুকুই যথেষ্ট। এটা ভাবার জন্য যে তুমি আমার জন্য পারফেক্ট। আমি তোমার সাথে থাকতে চাই শামু, আজীবন। কথাগুলো বলে স্বাভাবিক আর সাদাসিধে ছিল, কিন্তু কথাগুলো শামুর হৃদয় ছুঁয়ে গেল। শামু কিছু বলার জন্য মুখ খুলে অনেকক্ষণ আর কিছুই বলল না। একটা মানুষ ওর কালো অতীত জানার পরেও ওকে মেনে নিয়েছে, এমন আচরণ করছে যেন কিছুই হয়নি। শামু কথা না বললেও ইনান অনেক কিছুই বলল, এটা সেটা, নিজের ব্যাপারে, নিজের পরিবারের ব্যাপারে। আর শামু শুধু শুনেই গেল। বহুদিন নিজেকে একাকিত্বে ঠেলে রাখলেও আজ আবার ওর ইচ্ছে জাগলো নতুন করে শুরু করার। সবাই হয়তো সিমন নয়, সবাই হাত ধরে ছেড়ে দেয় না, কিছু কিছু ছেলে হাত ধরে আজীবন শক্ত করে রাখার জন্য। আর শামু সেই হাতটা পেয়েছে। শামু হুট করে ইনানের হাত শক্ত করে চেপে ধরল, আর ইনান বিনিময়ে ওর দিকে ফিরে হাসলো। শামুর ওর সাথে বাকিটা জীবন কাটাতে চায়, এটা মুখে বলার প্রয়োজন নেই, ওর ছোট ছোট পদক্ষেপে ওকে বুঝিয়ে দিয়েছে। সে সদ্য বিবাহিত কাপল সবাইকে নিজেদের বিয়ের খবর জানাতে লাগলো, যদিও ইনানই সবাইকে জানাচ্ছিল, আর শামু শুধু সবার কথার বিনিময়ে ছোট করে হেসেছে। ইনান যতটা হাসি খুশি, শামু ঠিক ততটাই চুপচাপ, তবে কোথাও একটা তাদের বড্ড মিল, তাই হয়তো তারা একসাথে। ইনান আর শামুর সাথে ভিডিও কলের মাঝে থাকতেই চন্দ্রিকা শাহিদকে খোঁচা মেরে বলল, এখন তো এদেরও বিয়ে হয়ে গেছে, অথচ আমাদের দেখো, সবার আগে আমাদের পরিচয় হওয়ার পরেও এখনও আমরা একই স্থানে আটকা পড়ে আছি। তোমার মতোই স্লোমো কপালে পড়েছে বলেই এখনও প্রপোজটাও করনি। শাহিদ ব্যবসাকা খেয়ে ফোন কেটে দিল, যদিও ইনানের হাসি স্পষ্ট কানে এসে পৌঁছেছে। তারপর আমতা আমতা করেই বলল, আমি কি তাদের মতো সুপারুস্তম, নাকি যে লুকোচাপা করব? বিয়ে করলে পুরো বাংলাকে জানিয়েই করব, পাড়ায় পাড়ায় অ্যানাউন্স করে বলবো, দেখো এই যে চন্দ্রী, ও হচ্ছে আমার একমাত্র বউ, আর আমি তার একমাত্র হাজব্যান্ড। ইতিহাসে রটিয়ে দিব, তুমি শুধু আমার। শাহিদের কথা শুনে চন্দ্রীকে খুশি হওয়ার বদলে ব্রু কুঁচকে তাকালো। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ড্রপ মারার একটা লিমিট থাকে। ও খোদা, আগে বিয়ের জন্য প্রপোজটা তো করো, তারপর না হয় পাড়ায় পাড়ায় রচিয়ে দিও। শাহিদ হালকা হেসে বলল, প্রেমিকের জিনিসটা খুব মধুর, বুঝলে? তারপর প্রেমিকা থেকে বউ হওয়ার রাস্তাটাই অনেক ধৈর্য আর বিশ্বাস থাকে। এরপর প্রেমিকা থেকে বউ হওয়ার পরেই সবটা কেমন যেন ক্যানক্যানে হয়ে যায়। তখন মধুর স্বাদও বিষাদ লাগে, ডায়াবেটিক্স হওয়ার ভয়ে। তাই প্রেমিকা থাকাকালীন না হয় একটু শান্তিতে থাকি।
কথাগুলো বেশ মজা নিয়ে বলল। চন্দ্রিকার দিকে তাকিয়ে চুপ হয়ে গেল শাহেদ। চন্দ্রিকা খুব শান্ত চাহনিতে তাকিয়ে ওর দিকে আসে, কিন্তু সেটা যে জ্বর আসার পূর্বের প্রস্তুতি তা যেন বুঝতে আর সময় লাগলো না। কয়েকটা ডোক গিলে কিছু বলবে, তার আগে চন্দ্রিকা চিৎকার করে বলল, চাশমিশ, আজকে কিন্তু তোমার খবর আছে। শাহেদ আর কিছু না বলে দৌড় দিল, তার পিছু পিছু চন্দ্রিকাও। পুরো ড্রয়িং রুমে সবটা জোরে তাদের বিচরণ শুরু হলো। ওই লন্ডন শহরের ব্যস্ততার চারপাশে স্তব্ধ হলেও পুরো গড় জুড়ে সেই কপত কপতির খুনসুটির শোরগোল সময়টাকে যেন থামিয়ে দিল। তাদের হাসি খুশিতে চারপাশটাও যেন উজ্জীবিত হয়ে উঠল। বহুদিন পর সবটা যেন পূর্বের স্থানে ফিরে গেল, ঠিক আগের মতো যেমনটা শুরুতে হওয়ার কথা ছিল। প্রতিদিনের মতো মৃদু শব্দে তিয়াশার ঘুম ভেঙে গেল। আর মোড়া ভেঙে উঠে বসল। নিজেকে সে একই কামরায় একই বিছানায় আবিষ্কার করল। তবে প্রতিদিনের মতো আজ আর তার ভয় কাজ করেনি, বরং সে বিরক্ত। প্রতিদিন একই স্থানে থাকতে থাকতে সে বিরক্ত। তিয়াশা ফ্রেশ হয়ে বের হতেই একজনকে কামরায় দেখতে পায়। এই কামরায় এটা তার দ্বিতীয়বার আগমন। আর সেদিন তিয়াশা বুঝতে পারে, আর যাই হোক না কেন, ওর প্রাণের কোনো ঝুঁকি নেই এখানে, তাই হয়তো এতটা স্বাভাবিকভাবেও থাকতে পারে। সামনের মানুষটি ওর বেশ পরিচিত। সানিয়ার সাথে তার বড্ড মিল। একসময় ওর আইনগত স্বামী ছিল, সে বলা যায় এখনও আছে, কিন্তু সেটা তিয়াশা কোনো দিনও মেনে নেয়নি, আর মানবেও না। তিয়াশা বেশ বিরক্তি নিয়েই বলল, রবিন, আবার কেন এসেছো তুমি এখানে? দেখতে যে আমি মরে গেছি কিনা? রবিন হাসল, যদিও সেই হাসিতে ছিল স্পষ্ট রাগ। সে তিয়াশার কাছাকাছি এসেই বলল, আমি যেভাবে রাখছি তোমাকে, আর যাই হোক তুমি মরে যাবে না, কিন্তু ঠিকভাবে বাঁচতেও পারবে না। তোমাকে দেখলে তোমার মারার ইচ্ছে যে কতটা প্রখর হয় তোমার কোনো ধারণাও নেই। কিন্তু সায়ানকে ছাড়া এখানে তোমাকে দেখে যে আমি কতটা শান্তি পাই তা বলে বোঝাতে পারবো না। তিয়াশা রাগে ফেটে পড়ল, কড়া গলায় বলল, সে আমি যেভাবেই থাকি না কেন তোমার কোনো দিনও হব না। তুমি আমাকে আজীবন বন্দি করে রাখলেও আমি শুধুমাত্র সায়ানকে ভালোবাসি, আর আজীবন ওকে ভালোবাসবো। সায়ানের কথা শুনে রবিনের সোয়াল শক্ত হয়ে গেল। একটা সময় ওই মানুষটাকেও অনেক বেশি ঘৃণা করলেও এখন আর করে না, অন্তত যখন জানতে পারল সায়ান তিয়াশাকে কখনোই ওভাবে দেখেনি। রবিন শান্ত কণ্ঠে বলল, কিন্তু সায়ান রুশানীকে ভালোবাসে, আর আজীবন ভালোবাসবে। তুমি তাদের মাঝে কখনোই আসতে পারবে না। ও তোমাকে তো একটা কথাই বলা হয়নি। সানিয়া, মানে আমাদের মেয়ে, এখন সায়ান আর রুশানীর কাছে আছে। মজার বিষয় কি জানো, সানিয়া রুশিকে নিজের মা মানে। সায়ান কিংবা সানিয়ার জীবনে তোমার কোনো অস্তিত্ব নেই তিয়াশা। রবিন শিকদার। তিয়াশা থমকে গেল। রুশির প্রতি ঘৃণা তার যেন আরও বেড়ে গেল। শুধুমাত্র রুশির সায়ানকেই ওর থেকে কেড়ে নেয়নি, বরং ওর মেয়েকেও ওর কাছ থেকে কেড়ে নিয়েছে। তিয়াশার এই মুহূর্তে ছুটে যেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু ও তো আবদ্ধ। রবিন শক্ত করে ওর হাত চেপে ধরে হেসে বলল, তুমি আমার হতে চাওনি সেটা আমি মেনে নিয়েছি তিশু, কিন্তু তুমি অন্য কারো হবে সেটা আমি কখনোই মেনে নিব না। যে নরকে তুমি আমাকে ঠেলে দিয়েছ, সে নরকের দহনে তুমিও আমার সাথে জ্বলবে। আর হয়তো তখন বুঝতে পারবে কাউকে অনেক বেশি ভালোবাসার পর তাকে না পেলে ঠিক কতটা কষ্ট হয়। কথাটা বলে রবিনা দাঁড়ায়নি, বরং ঘর থেকে বেরিয়ে পড়ল। তিয়াশার ফ্লোরে নিস্তব্ধ হয়ে বসে থাকা দৃশ্য আরেকবার দেখে নিল। তার পর সামনে হাঁটা শুরু করলো। তিয়াশাকে যখন দেখছিল তখন ওর খুব ভালো লেগেছিল, তাই তো তিয়াশার বাসায় বিয়ের প্রস্তাব পাঠায়। তিয়াশার সাথে বিয়ের কথাবার্তার সময় তারা আলাদা করে যখন কথা বলছিল, তখনই রবিন ওকে জিজ্ঞেস করে তিয়াশার নিজস্ব কোনো পছন্দ আছে কিনা, কিন্তু তিয়াশা নাকচ করে দিয়েছে। বিয়ের প্রায় কয়েক মাস বেশ ভালোই ছিল, কিন্তু এরপরই তিয়াশা কেমন করে যেন বদলে গেল। একদিন হুট করে ডিভোর্স চেয়ে বসলো। রবিন কারণ জিজ্ঞেস করতে সে বলে অন্য কাউকে ভালোবাসে। তিয়াশার বাবা মাও ওকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু তিয়াশা কারো কোনো কথাই শোনেনি। তারপর হুট করে বাংলাদেশে চলে যায়। আর রবিন যখন ওকে খুঁজে পায় তখন জানতে পারে তিয়াশা মা হতে চলেছে। ও ঠান্ডা মাথায় তিয়াশার সাথে কথা বলতে চায়, কিন্তু তিয়াশা ওকে থ্রেট দিতে থাকে। আর রবিন যদি কিছু করে তাহলে ও বেবি আর ওর ক্ষতি করবে। রবিন তাই পিছু হটে যায় আর চুপচাপ সব কিছু দেখতে থাকে। সব কিছুর জন্য সায়ানকেই দায়ী করতে থাকে। আর ওর কাছে কিছু জিনিস আসতে থাকে, যেটা পরে জানতে পারে সিমন নামের একজন পাঠাতো। সায়ানের বিরুদ্ধে ও অ্যাকশন নিতে চেয়েছিল, ও শুধু সময়ের অপেক্ষায় ছিল। কিন্তু যখন রুশি শায়লা হয়ে আসে তখন ও জানতে পারে যে ও কতটা ভুল ছিল। ও সায়ান রুশিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, আর তাই তো তিয়াশাকে ওদের পথ থেকে সরিয়ে ফেলে।
কিন্তু আজ 2.5 বছর পরেও তিয়াশা শুধুমাত্র সায়ানকেই চাই, যেটা রবিন মেনে নিতে পারল না। ও তো একটা স্বাভাবিক জীবনই চেয়েছিল, কিন্তু ওর সাথে কেন এমনটা হতে হলো? রবিন সব কিছুর জন্য দায়ী তিয়াশাকেই ভাবল। তিয়াশা ছাড়াও জীবনে হয়তো অন্যরকম হতো, কিন্তু একটা বিষয়ে ও নিশ্চিত, ও যতদিন বেঁচে থাকবে ও তিয়াশাকে ভালো থাকতে দিবে না। ও যেমন কষ্ট পাবে ঠিক তেমনি তিয়াশাকেও কষ্ট পেতে হবে। ওদের গল্পটা এমনই থাকুক, তিক্ত, অসমাপ্ত কিন্তু প্রশান্তির। ওর গুমোট অনুভূতিগুলো ওর মাঝে সীমাবদ্ধ থাকুক। বাহিরের দুনিয়া ওকে নিয়ে না হয়, ওকে নিয়ে ভালো থাকার গল্প আঁকুক। রুশের ঘুম ভেঙেছে প্রায় অনেকক্ষণ, কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। বর্ষার দিনে সকালগুলোতে বিছানা ছেড়ে ওঠা আরেক সংগ্রামের নাম। কাঁথা সরিয়ে অনিচ্ছাকৃতভাবে উঠল রশি। ফ্লোরে পা রাখতে শরীর শিরশিরিয়ে উঠল। পা কিছুটা গুটিয়ে ফেলার মতো করে দৃঢ়ভাবে ফ্রেশ হতে গেল। ফিরে এসে বুঝতে পারলো 8টা বাজতে চলল। এই সময়টি প্রতিদিনও রান্না করে থাকতো। সবার জন্য নিজ হাতে রান্না করার মাঝে আলাদা আনন্দ খুঁজে পেত, কিন্তু আজকাল রান্না করার তার কাছেও ঠেকা যায় না। কর্তা সাহেবের কড়া নির্দেশ এই অবস্থায় বিছানা থেকে নামা ঠিক নয়, অথচ সে তাকে হাঁটা চলার অনুমতি দিয়েছে। কিন্তু ঘরের কোনো কাজ করা চলবে না। রুশি রান্নাঘরের কাছে আসতেই খাবারের ঘ্রাণ নাকে আসলো। ভেবেছে মিনু খালা হয়তো রান্না করছে, তাই চুপি চুপি রান্নাঘরে ঢুকে পড়লো, কিন্তু ঢুকেই থমকে গেল। তার কর্তা সাহেব ডিম উল্টা দেখিয়ে হিমশিম খাচ্ছে, কিন্তু ওকে দেখে জগৎ জোড়া হাসি। রুশিও বিনিময়ে হাসলো, কিন্তু চোর ধরা খেলে যেমনভাবে হাসে ঠিক তেমনভাবে। রুশি কয়েকটা জাড়ি খাওয়ার জন্য তৈরিই হচ্ছিল, কিন্তু সায়ন মুচকি হেসে বলল, ঘুম পালো হয়েছে বেবি। রুশিয়া জোর করেও হাসতে পারল না, বরং বোরকুসকে তাকালো। সায়ন কিছু না জানার ভান করে বলল, আমি তো বেবিকে বলছি, তুমি জানো না আমি তার সাথে কথা বলি? বলে হেসে দিল নিজেই। রুশি কিছু না বলে এগিয়ে আসতে নিলে সায়ন শান্ত কণ্ঠে বলল, রুশি ঘরে যাও, ব্রেকফাস্ট রেডি হলে আমি তোমাকে ডাক দিয়ে নিয়ে আসবো। রুশি জেদ ধরে বলল, আমি যাব না করে। সারাক্ষণ ঘরে বসে থাকতে কার ভালো লাগে সায়ান? আমি টুকিটাকি কিছু না করলে আরও অসুস্থ হয়ে পড়ব। কিন্তু সায়ানের দিকে বুঝতে পারলো কথাগুলোর খুব একটা প্রভাব পড়েনি। তার উপর বরং সে পূর্বের মতোই শান্ত দৃষ্টিতে তাকালো। রুশি আবার নিজের স্বর নরম করে বলল, একটু থাকি না প্লিজ। সায়ান সরাসরি বলল, না, ঘরে যাও, কুইক। রুশি আবার মন খারাপ করেই বলল, প্লিজ আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করব না, শুধু চুপচাপ বসে আপনাকে রান্না করতে দেখব। সায়ান না বলতে গিয়েও কি ভেবে যেন বলল না। বসার ঘর থেকে একটা টুল নিয়ে এসে রান্নাঘরের দরজায় সামনে নিয়ে এসে রাখলো। তারপর বলল, তুমি চুপচাপ এখানে বসে থাকো, এখান থেকে এক পা ভিতরে আসলে তোমাকে রান্নাঘর থেকে বহিষ্কার করা হবে। রুশি মাথা নেড়ে চুপচাপ বসে থাকলো আর সায়ানকে রান্না করতে দেখতে লাগলো। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। বলা হয়ে থাকে না, ভালো সময়গুলো খারাপ সময়কে ভুলিয়ে দেয়। ও নিজের অতীতের সকল খারাপ সময় এই 2 বছরে ভুলে গিয়েছে। ওর কর্তা সাহেব ঘর আর বাহির দুটোই সামলাতে মাহির। যতই বিজি হোক না কেন পরিবারের খোঁজ নিতে ভুলে না। রাতে দ্রুত ফিরে এসে বাচ্চাদের সময় দেয়, যাতে রুহানা সানিয়া তাদের বাবাকে মিস না করে। কাজের ফাঁকে ফোন দিলে রুশি প্রায় নিষেধ করতো না দেওয়ার জন্য, কিন্তু সায়ান তবুও প্রতিদিন নিয়ম করে কল করে জিজ্ঞেস করবে বাচ্চারা আর ও খেয়েছে কিনা। হয়তো নিজের বাবার করা ভুল নিজে করতে চায়নি। এই 2 বছরে সায়ান একদিনও তার মায়ের সাথে কথা বলেনি। রুশি জানে সায়ান যাই বলুক না কেন সে তার মাকে মিস করে, তাই প্রায় সায়ানের মায়ের সাথে ইদানিং যোগাযোগ করে, তার খোঁজ খবর নেয়। ওনার এই একা থাকাটা রুশিকে ইদানিং বেশ কষ্ট দিল। সায়ানকে ম্যানেজ করতে পারেনি। বলা হয় না, যাকে বেশি ভালোবাসে অভিমানও তার প্রতি বেশিই থাকে। আজ 2 মাস ধরে রুশি জানতে পারে ও কনসিভ করেছে। এই সংবাদে ওরা যে কতটা খুশি হয়েছে তা প্রকাশ করা সম্ভব নয়। তবে সায়ানের এক্সট্রা কেয়ার প্রায় বিরক্তিকর মনে হয়। যেহেতু মিসক্যারেজের কারণে এই 2 বছর প্রেগনেন্সি নিয়ে অনেক কমপ্লিকেশন ছিল, তাই সায়ান আর রিস্ক নিতে চায়নি। ডাক্তার বলেছে একটু সাবধানে থাকতে, কিন্তু সায়ান সাবধান শব্দটিকে বিরক্তিকর শব্দে বানিয়ে ফেলেছে। খবরটা জানার পরেই ওরা সায়ানের নিজের বাড়ি ছেড়ে এখন ফ্ল্যাটে থাকে, যাতে রুশিকে সিঁড়িতে না চলতে হয়। বাসার প্রত্যেকটা স্থানে কার্পেট, সম্ভব হলে হয়তো ওয়াশরুমেও কার্পেট দেওয়া হতো। রুশি কথাগুলো ভাবছিল, তখনই রুশির সামনে ফল আর ব্রেডের ট্রে রাখে সায়ান আর ইশারা করে বলে খেতে। রুশি জানে এখন না করলে সোজা তাকে কিচেন থেকে গেট আউট করে দিবে, তাই চুপচাপ ব্রেড খেয়ে তারপর ফ্রুটস খেতে থাকে। সায়ানের সাথে টুকটাক কথা প্রায় 9টার কাছাকাছি বেজে যায়। রুশি উঠে দাঁড়ায় রুহানা সানিয়াকে রেডি করাতে, কারণ এই সময় ওরা উঠে ফ্রেশ হয়ে যায়। রুশি যেতে সায়ান ব্রেকফাস্ট টেবিলে সাজাতে সবে শুরু করে, কিন্তু রুশি বসার ঘরে এসে ওকে হালকা জোরে ডাকতে থমকে যায়। রুশি দৌড়ে আসতে রুশি বাচ্চাদের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে আর বিস্মিত হয়ে সামনে তাকিয়ে।
সায়ান কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি চেঁচালে কেন? কোথাও পেইন হচ্ছে? ডাক্তারের কাছে যাবা? সায়ানের প্যানিক দেখে রুশি আশ্বাস দিল ওর কিছু হয়নি, বরং সায়ানকে ইশারায় সামনে তাকাতে বলল। সায়ান ব্রুকুসকে তাকাতে মুখে হাসি ফুটে উঠল। সানিয়া বিছানার শেষ অংশে বসা, আর রোহান খাটে দাঁড়িয়ে সানিয়া চুলে সুন্দর করে বেনি করে দিচ্ছে। সানিয়া রোহানকে সুন্দর করে বলছে, ভাই হচ্ছে না তো সেইভাবে, মাম্মামকে ডাক দিব, সে না হয় করে দিবে ঠিক করে। রোহান আবারও খুলে ধীরে ধীরে বেনি করতে করতে বলল, বাবাই বলেছে না মাম্মাম অসুস্থ, আমরা এখন মাম্মামকে বিরক্ত করতে পারবো না। মাম্মাম সুস্থ হওয়া পর্যন্ত তার সামনে চেঁচামেচি কিংবা লাফালাফি করাও যাবে না। সানি, না হয় মাম্মাম কষ্ট পাচ্ছে। সানিয়া ভাইয়ের কথা শুনে বুঝদারের মতো মাথা নাড়ল, তারপর মৃদুস্বরে বলল, ভাই থাক, বেরুনি সুন্দর হওয়া লাগবে না, তুমি কোনো রকম করে দাও, পরে করতে করতে সুন্দর করে পারবে। মাম্মাম সুস্থ হলে মাম্মামকে বলবো বেনি করে দিতে। রুশি কিছু বলল না, নিঃশব্দে তাকিয়ে শুধু দেখল। কে বলে শুধু পেটে ধরলেই মা হয়? পেটের সন্তানও এতটা বোঝে কিনাও জানা নেই, যতটাই দুটো ছোট্ট প্রাণ ওকে বোঝে। সানিয়া যদিও হালকা দুষ্টিমি করে, কিন্তু রুহান বুঝদানের মতো বোনকে সামলে নেয়, আর প্রায় সাবধান করে এমনটা করবে না। আর সানিয়াও মাথা নেড়ে ভাইয়ের কথা শোনে। বাচ্চাদের কথা শুনে নাকি সেন্সিটিভ বলেও জানে না। তবে রুহানা সানিয়ার কথা শুনে রুশি নিজেকে ধরে রাখতে পারল না। দৃঢ় পায়ে বসার ঘরে এসে কেঁদেই দিল, আর মৃদুস্বরে বলল, ওরা আমাকে এত ভালোবাসে কেন সায়ান? আমি কি ওদের ভালো মা হতে পারবো? নিজের সন্তান আসলে ওদের পর ভাবতে শুরু করবো না তো? সায়ান আলতো করে রুশির মাথায় হাত বুলিয়ে বলল, ওরা তিনজনই আমাদের সন্তান রুশি, কেউ নিজের বা পরের নয়। তুমি অনেক ভালো মা বলেই ওরা এত ভালো সন্তান। তুমি আমাদের সন্তানদের অনেক বেশি ভালোবাসো বলেই ওরা তোমাকে এত ভালোবাসে, আর এটা কখনোই বদলাবে না। রুশি নাক টেনে মাথা নাড়ল, তারপর বলল, আপনি সব কিছু ঠিক করেন, আমি ওদের ডেকে নিয়ে আসি। রুশি কথাটা বলে বাচ্চাদের ডাকতে গেল, আর সায়ান ব্রেকফাস্ট সাজানো তো ব্যস্ত হয়ে পড়ল। এটা তাদের প্রতিদিনের রুটিন। সবাই একসাথে ব্রেকফাস্ট করার পর সায়ান বাচ্চাদের নিয়ে স্কুলে নিজে গিয়ে অফিসে যায়। যদিও লেট করে অফিসে যায়, কিন্তু কারো বলার কিছু থাকে না, কারণ অফিসের বসকে কে অ্যাফোর্ড করতে চাইবে। ব্রেকফাস্টের মাঝখানে সানিয়া হঠাৎই বায়না ধরে বসলো, বাবাই ইনুকে দেখবো, প্লিজ প্লিজ। মেয়ে বলেছে আর সায়ান কথা রাখবে না এমনটা তো হতে পারে না। সায়ান হালকা হেসে ইনানকে কল দিল। ইনায়া, ইনান আর সামেরার 5 মাসের মেয়ে। যদিও সায়ান রসি কিংবা কেউই এমনটা এক্সপেক্ট করেনি, কিন্তু ওদের দুজনকে একসাথে ভালো থাকতে দেখে সবাই খুশি। সামু যদিও আগের মতো হাসি খুশি হতে পারেনি, কিন্তু পূর্বে সে ন্যায় অনেক বেশি বেশি কথা বলে। কিন্তু ইনান কী করে যেন সবটা বুঝে যায়। মাঝে মাঝে হয়তো সামুর বাগের কথাগুলো নিজেই বলে দেয়। ইনানে যেহেতু লন্ডনে সব কিছু, তাই ইনান আর সামু সেখানেরই বাসিন্দা। ইনান ছুটি পেলে মাঝে মধ্যে বাংলাদেশে এসে কিছুদিন বেরিয়ে যায়। ভিডিও কল দিতে শামু কল ধরে হালকা হাসলো। এই মুহূর্তটায় প্রায় কল আসে, তাই তারা বেশ অভ্যস্ত। লন্ডনে এখন বিকেল সময় 5টার কাছাকাছি। সানিয়ার সাথে কিছুক্ষণ কথা বলে শামু ক্যামেরা ঘুরিয়ে দিল। ইনান ইনায়ার সাথে একটু আধটু কথা বলছে, আর ইনায়া খিলখিল করে হাসছে। ইনান ইনায়াকে নিয়ে ক্যামেরার কাছে এগিয়ে এসে বেবিকে দেখালো, তারপর আবার তার সাথে কথা বলতে শুরু করলো। শামু হুট করে নিজের দিকে ক্যামেরা ফিরিয়ে মুচকি হেসে বলল, একটা সারপ্রাইজ আছে, ওয়েট। রুশি ফোন নিজের হাতে নিয়ে সায়ানকে ইশারা করে বলল, রেডি হয়ে আসতে। সায়ান যেতে রুশি ক্যামেরার দিকে ফিরে তাকায়, আর চন্দ্রিকা হঠাৎই স্ক্রিনে আসে। রুশি এমনকি বাচ্চারাও চমকে যায়। সানিয়া চিৎকার দিয়ে বলে, চন্দ্রিপুপ্পি। চন্দ্রিকা হেসে ওদের সাথে কথা বলে, তারপর রুশির দিকে তাকিয়ে বলে, রুশি ভাবি কেমন আছো? কেমন যাচ্ছে দিনকাল? রুশি হেসে বলল, সেটা তো মুখ্য কথা নয়, আগে বলো লন্ডন কী করছো? যাওয়ার আগে বললে না যে। তখন চন্দ্রিকা হেসে বলল, আমি তো একা আসিনি, তোমার ভাইও এসেছে। হুট করে প্ল্যান আর হুট করে আসা, তাই বলা হয়নি ভাবি। শাহেদ চন্দ্রিকার পাশে এসে দাঁড়িয়ে বলে উঠল, বুবু হানিমুনে আসছি, তোমাদেরকে জানিয়ে আসবো নাকি? শাহেদ কথাটা মজা করে বললেও চন্দ্রিকার লজ্জায় লাল হয়ে গেল। এভাবে নিজের ভাবির সামনে কথাটা শুনে অপ্রস্তুত হয়ে পড়ল, তাই তো ক্যামেরা থেকে সরে পড়ল। শামু এদিক ওদিক থেকে হাসছে, আর এদিকে ওরা দুই ভাই বোন হেসে চলছে। শাহেদ হাসি থামিয়ে বলল, বিয়ের পর ব্যস্ততার কারণে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই ঘুরতে যাওয়ার প্ল্যান করতে লন্ডন আসার কথা ভাবলাম। সবার সাথে দেখাও হয়ে গেল, আবার ঘোরাও হয়ে গেল। রুশি হেসে ফেলে বলল, ওই ইনডাইরেক্ট হানিমুন বলা যায়। আর শাহিদ কিছু না বলে বোনের সাথে হাসতে লাগলো। ওদের বিয়েটা বেশ হুট করেই হয়ে গেছে। রুশির বাবা মা যখন আরও 1 বছর পূর্বে জানতে পারে চন্দ্রিকা শাহিদের সম্পর্কের কথা, তখন তারা বিয়ে পড়ানোর সিদ্ধান্ত নেয়। আর ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে ওদের বিয়েটাও হয়ে যায়, কারণ কোম্পানির অনেক চাপ থাকায় শাহিদ বেশি দিন ছুটি নিতে পারেনি। ব্যাস, এরপর থেকে ওদের ছোট্ট সংসার। চন্দ্রিকাকে রুশির বাবা মা বেশ ভালোবাসেন, এতটাই যে রুশির মাঝে মাঝে মনে হয় আদৌ রুশি তাদের আসল মেয়ে নাকি চন্দ্রিকা।
সবার সাথে কথা বলা শেষ, রুশি ফোন রেখে দিয়ে সামনে তাকিয়ে দেখে সায়ান হাত বাস করে দাঁড়িয়ে আছে। পাশে তাকিয়ে দেখলো বাচ্চারা নেই, হয়তো গাড়িতে চলে গেছে। রুশি মুচকি হেসে বলতে নিল, আপনি এখনও যাননি? রুশি নিজের কথা শেষ করতে পারল না, তার পূর্বে সায়ান ওর কপালে আলতো করে অদর শুয়ে বলল, সাবধানে থেকো, মিনু খালা 12টার মধ্যে চলে আসবে, ততক্ষণ যাতে কোনো কাজ করছো না শুনি। বোর লাগলে টিভি দেখো কিংবা বই পড়বে। আমি ফোন দিয়ে যাতে শুনেছি তুমি দুপুরের খাবার ঠিক মতো খেয়েছ। আর হ্যাঁ, আমাকে একটু মিস করো। হ্যাঁ? রুশি হেসে ফেলল, তারপর বলল, একটু একটুই কিন্তু করব, বেশি করব না। সায়ান মাথা নাড়িয়ে মুচকি হাসলো, তারপর বেরিয়ে পড়ল। রুশি সেখানেই দাঁড়িয়ে রইল। সব কিছু কেমন স্বপ্নের মতো। কয়েক বছর পূর্বেও সব কিছু অগোছালো ছিল। কিছু অতীত ভুল বোঝাবুঝির দরুন সবাই কোনো কিছু না করেই ওরা আলাদা ছিল। কিন্তু কথায় আছে না, কষ্টের পর সুখ অনিবার্য। ওদের আলাদা থাকা দিনগুলো ওদের জীবনের একটা বিরাট অধ্যায় থেকেছিল, যার থেকে শিক্ষা নিয়ে সামনের এগোনোটা জরুরি ছিল। অনেক সময় পেরিয়েছে, হয়তো হেলায়, কিন্তু বাকিটা সময়ে কাটবে শুধু সুখের বেলায়। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে গোমট অনুভূতি। এটা গল্পের শেষ অংশ। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।